আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের আগামী 6 মাস সারা বিশ্বে কোন টাইপের আইটেম চলতে পারে সেটা কিন্তু একটা মোটামুটি একটা গাইডলাইন কিন্তু বিভিন্ন ভিডিওতে দিয়ে দিয়েছি। তো এখন আবার আপনাদের একটু মনে করায় দেওয়ার জন্য, কারণ আপনারা যখন অনেক ভিডিও দেখেন, অনেক গবেষণা করেন, লাস্টে যে আপনারা সঠিক দিকটা হারায় ফেলেন যে কি করলে এই মুহূর্তে আমার প্রোডাক্টটা অনলাইনে যদি ছাড়ি তাহলে বিদেশি বায়াররাও আমার ওয়েবসাইটটা দেখে আমাকে বলবে যে তুমি কি এই মালটা বানাও, তুমি কি আমাকে এটা বানায় দিতে পারবা, তুমি কি আমাকে এই সাপ্লাইটা দিতে পারবা। এই কথাগুলো বলবে, আবার দেশের মধ্যে মানুষও এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার সেলটা দ্রুত হবে। তো আমরা কিন্তু গত 6 মাস আগেই বলে দিয়েছি যে এই বছর সব থেকে বেশি চলবে রিব আইটেম আর ল্যাকড়া আইটেম, অর্থাৎ কটনের থেকে ল্যাকড়াটা বেশি চলবে। যেমন টি শার্ট বানালেও 180 থেকে 200-র মধ্যে জিএসএম দিয়ে, হ্যাঁ, ভারী করে টি শার্ট বানালে সেটা অনেক চলবে। তাতে ফুল স্লিভ হতে পারে, শর্ট স্লিভ হতে পারে। এরপর আপনার এই যে এই নেকটা একটু চওড়া চলবে এবছর। আর এরপর আসেন, আপনাদের ইটালি বলেন, অস্ট্রেলিয়া বলেন, তারপরে আমেরিকা বলেন, ব্রাজিল বলেন, মিডল ইস্ট বলেন, বিশ্বের যত উন্নত দেশ আছে এবং উন্নত দেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর মধ্যে মোস্ট সোল্ড অথবা মোস্ট রিমার্কেবল যারা রিভিউ করতেছে তার কিছু আইটেম আপনাদের সাথে দেখায় দিই। এখানে হয়তো বা লেডিস আইটেমটা অথবা বাচ্চাদের আইটেমগুলো এখানে দেখাচ্ছি না, শুধু মেন্সটাই দেখায় দিই। আর লেডিস নিয়ে তো অসংখ্য আইটেম আছে, এটা নিয়ে তো কথা বলার কোনো সুযোগ নাই। লেডিস আইটেম যাই বানানো হয় তাই চলে। লং টপস, শর্ট টপস, জর্জেট কাপড়, তারপরে লিলেন কাপড়, স্পেশালি লিলেন কাপড় দিয়ে বানালে এটা সারা বিশ্বে আপনার বিক্রয়ের একটা ক্ষেত্র তৈরি হবে। আর এর বাইরে আসেন, আপনাদের কিছু প্রোডাক্ট দেখায় দিই। এখানে মন দিয়ে দেখেন, আমি শুরু থেকে আপনাদের অসংখ্য প্রোডাক্ট দেখাচ্ছি। আমি একটু বড় থাম্বল করে দেখাচ্ছি, কারণ এত ছবি আসলে অ্যাট এ টাইমে একটা ভিডিওতে দেখাতে গেলে যেমন সময় লেগে যাবে, তেমন এটাতে আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো এই যে কন্ট্রাস্টের ব্যবহার যেমন বড় ধরনের একটা জায়গা তৈরি করে নিচ্ছে, এবং সেক্ষেত্রে গতানুগতিক আমরা যে পিকে ফেব্রিক্স অথবা পিকিউই ফেব্রিক্স বলি, সেটা পরিবর্তে কিন্তু সিঙ্গেল জার্সি ফেব্রিক্সটাই জায়গা করে নিচ্ছে, হ্যাঁ, পোলো গেঞ্জির ক্ষেত্রে, এবং এটা অলরেডি জায়গা করে নিয়েছে। আর এরপর আপনার কটনের ফ্লেক্সিবল শার্ট, যেগুলো ভেন্টিলেশন অনেক বেশি, অর্থাৎ বাতাস চলাচল করার ক্ষমতা অনেক বেশি, যেটাকে ইন্টারলক ফেব্রিক্স বলে। এই ইন্টারলক ফেব্রিক্স, তারপরে এই টাইপের জ্যাকেটগুলো, এটা তো ইউনিভার্সাল, পৃথিবী যতদিন থাকবে এই প্রোডাক্টের সেল হতেই থাকবে। তারপর আপনার এই প্রোডাক্টগুলো আপনি দেখতে থাকেন। কোনো প্রোডাক্টেই লক্ষ্য করে দেখেন অনেক বেশি জরি, চুমকি, প্রিন্ট, হ্যান ত্যান অনেক বেশি কিছু কিন্তু নাই। সিম্পলি স্মার্ট, যেটা পরে বিশ্বের সব জায়গাতে চলাফেরা করা যায়, অর্থাৎ জার্নি করা, অফিস করা, তারপরে প্রতিদিনের জীবন, সব কিছু মিলে, খেলাধুলা, হাঁটা চলাফেরা, ট্রাভেল, সব কিছুর জন্য এমন সব কালার এবং এমন সব সিম্পলি স্মার্ট ডিজাইন, এগুলো কিন্তু সারা বিশ্বে মানুষ 12 মাস কিনতেছে, অর্থাৎ এই মাল আটকে থাকার কোনো সুযোগ নাই। আপনি যদি 2000-5000 পিস মাল বানান, তো বিদেশি বায়াররাই দেখবেন লাফায় পড়ছে। আর এই যে আপনার ইন্টারলক ক্যাটাগরির যে ফেব্রিক্স, মানে প্রচুর পরিমাণ ভেন্টিলেশন, বাতাস চলাচল করে, শার্ট বলেন, প্যান্ট বলেন, গেঞ্জি বলেন, যা বলেন, মানুষ শান্তির জন্য টাকা খরচ করতে চাচ্ছে। তো কোন কাপড়টায় প্রচুর পরিমাণ ভেন্টিলেশন, অর্থাৎ বাতাস চলাচল করে, সেই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু মানুষের মনের মধ্যে এখন জায়গা করে নিচ্ছে। আর সাথে যে জিনিসটা জায়গা করতেছে সেটা হচ্ছে রিব। রিব কি জিনিস?
যেটা টানলে অনেক বেশি স্প্যান্ডেক্স হয়। এটা কটনের হইতে পারে, কটন পলিস্টার হতে পারে। তো এটা টান দিলে অনেক বেশি লম্বা প্রশস্ত হয়, অর্থাৎ এটা আপনাকে দৌড় ঝাঁপ লাফালাফি সব কিছুতে আপনাকে হিউজ একটা ভেন্টিলেশন দিবে। হ্যাঁ, আগে যেমন আপনার পোলো গেঞ্জি বানাতে একটা ট্রেডিশনই ছিল যে পিকে পোলো ফেব্রিক্স লাগে, আর এখন কিন্তু গেঞ্জি কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকমের আপনার ইন্টারলক ফেব্রিক্স দিয়ে আপনার কিন্তু পোলো গেঞ্জি তৈরি হচ্ছে, এবং মানুষ এগুলোকে সাদরে গ্রহণ করতেছে, হুড়মুড় খেয়ে গ্রহণ করতেছে, অর্থাৎ ঝাঁপায় পড়ে গ্রহণ করতেছে। তো দেখেন, আমি কিন্তু যে কাপড়গুলো দেখাচ্ছি, কাপড়গুলোর মধ্যে অনেক একটা স্মার্ট এবং ফ্রেশ একটা অ্যাটিটিউড আছে, এবং ছোট্ট ছোট্ট কিছু মজা অথবা ভালো লাগা দেওয়া আছে, যেগুলোর কারণে মানুষ এগুলো অফিস আদালতে বলেন, ক্যাজুয়াল বলেন, বেড়াতে যাওয়া বলেন, সব জায়গায় আপনার ব্যবহার করতে চাচ্ছে। এবং দেখেন এই যে মোটা গলাটা, মোটা গলা, এটা কিন্তু এটা যদিও আপনার জ্যাকার্ড মেশিনের কাজ, বাট এটাকেই আপনার বিভিন্নভাবে এই মোটা গলা করে হাতাটা চাপায় দিয়ে এই টি শার্টগুলো, যেগুলোর মধ্যে আবার ফিটনেস বিষয়টাও আছে, ভালো লাগার বিষয়গুলো আছে, এভাবে কিন্তু মানুষ বর্তমানে কাপড় বানায় নিতে চাচ্ছে। হয়তোবা এই জ্যাকার্ড মেশিনের কাজ করতে পারতেছে না, সোয়েটার মেশিনের কাজ করতে পারতেছে না অনেকে, বাট তারা কিন্তু এগুলোকে পছন্দ করতেছে। এবং এই যে ছবিগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে সারা বিশ্বে সবথেকে সুপার হিট করা, মানে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয়, মানে উন্নত দেশগুলো প্রথমে বাছাই করা হয়েছে, সেখান থেকে জনপ্রিয় ব্র্যান্ডগুলো বের করানো হয়েছে, এবং সেখান থেকে মোস্ট সোল্ড এবং মোস্ট রিভিউ পাওয়া যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলোর ছবিগুলো ডাউনলোড করে আপনাদের দেখানো হচ্ছে। তাহলে দেখেন, এতগুলো কাপড় দেখালাম, দেখেন ব্র্যান্ডটাকে কত সিম্পলভাবে মানুষ সুন্দর করে ফুটায় তুলতে পছন্দ করতেছে। মানে অতিরিক্ত গ্যাদারিং, চক্রা বকরা, যেটাকে লোকাল ভাষায় বলা হয়, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর দিকে না তাকায় মানুষ সবার আগে দেখতেছে লুকটা, যে পরা পরে আমার লুকটা কেমন হচ্ছে, এরপর এটা ফিটনেসটা কেমন হচ্ছে, এরপর এটা পরে শান্তি পাচ্ছি কিনা। তো শান্তি পাওয়ার জন্য দেখেন তারা কি ফেব্রিক্স দিয়ে প্রোডাক্টটা তৈরি করে ফেলতেছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি দেখেন, রিবের ব্যবহার এত পরিমাণে এবছর ছেলেদের মেয়েদের কাপড়ের ক্ষেত্রে বাড়বে, মানে এটা একটা অকল্পনীয় একটা রেভলিউশন, জনপ্রিয়তা পাবে এবছর রিব কাপড়ের। এরপর একটা টি শার্ট বানালেও সেটা ফিলটা মানুষ কি চাচ্ছে দেখেন, এখানে গলাটা দেখেন, গলাটা অনেক চওড়া চাচ্ছে, এরপর হাতার কাছে ফিটনেস চাচ্ছে, হ্যাঁ, আবার নিচের দিকে একটু লুজ চাচ্ছে, আবার বুকের কাছে একটু টাইট চাচ্ছে, অর্থাৎ এই কাপড়টা পরে তাকে যেন ফিট লাগে। তো প্রতিটা কাপড়ের ক্ষেত্রে দেখেন সবাই ফিটনেসটা খুঁজতেছে, এবং সেক্ষেত্রে যখন রিপ দিয়ে রাখছে, তার শরীরে যেখানে যতটুকুন প্রয়োজন, এই রিপটা ততটুকুন স্প্যান্ডেক্স করে তার শরীরে সেইটুকুন জায়গার মজা দিবে। এটা জ্যাকেটের নিচে পরা থেকে শুরু করে ক্যাজুয়াল পরা থেকে শুরু করে সবাই কিন্তু, এবং হুডি দেখেন, হুডি পাতলা হলে সেটা সিজনের শুরুতেও মানুষ ব্যবহার করে, সিজনের শেষেও ব্যবহার করে, এবং সেটাও দেখেন রিপ দিয়ে। ঠিক আছে, তাহলে আশা করি আমি যে পয়েন্টে আপনাদের কথা বলি, এটার মধ্যে গবেষণা অথবা বাস্তবতা আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো মানুষ এখন কাপড় চাচ্ছে, দেখেন একটা গেঞ্জি পরছে, সেটাও রিপ কনস্ট্রাকশন। হ্যাঁ, মানে রিবের ব্যবহার যে এবছর এত পরিমাণ বাড়বে এবং এত বেশি জনপ্রিয় হবে, এটা আসলে অকল্পনীয়। আর এই যে টি শার্টের কথা বলছি, এই টি শার্ট এবছর হবে সবথেকে মোস্ট সোল্ড ফুল স্লিভ অথবা শর্ট স্লিভ, অথবা অর্থাৎ ফুল হাতা অথবা হাফ হাতা। এই টি শার্ট হবে এখন বাংলাদেশে না, সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় টি শার্ট এবং সবথেকে বেশি বিক্রিত টি শার্ট। তো এভাবে যদি আপনারা এরকম সিম্পলি স্মার্ট প্রোডাক্ট যদি তৈরি করেন, অনেক ব্রেন খাটানোর দরকার নেই, অনেক ডিজাইনে সময় দেওয়ার দরকার নেই, সবার আগে দেখবেন যে কাপড়টা, কথার কথা এই যে সেটটা যে বানানো হলো, এই সেটটা ফাইনালি দেখতে কতটা স্মার্ট লাগতেছে, এরপর এটা পরে ফ্লেক্সিবিলিটি আছে কিনা, এরপর এটার মধ্যে সৌন্দর্য আছে কিনা, আছে তাহলে এই মালটা চলবেই। এরপর
এই মালটা চোখে লাগার জন্য কি মজাটা দেওয়া হয়েছে দেখেন, ফ্লেক্সিবিলিটির জন্য এখানে আপনার রিপ করা হয়েছে, সৌন্দর্য অথবা দৃষ্টি আকর্ষণের জন্য সামনে দুইটা কুচির মতো করে দেওয়া হয়েছে। লোকাল ভাষায় বলতেছি যাতে লোকাল ভাষার সর্বস্তরের মানুষ বুঝতে পারেন। এরপরে 3টা বাটন এমনভাবে দেওয়া হয়েছে যেন এখানে চোখটা আটকে যায়, ভালো লাগায়। আর এরপর শীত এবং গরম, মানে শীতের শুরু এবং শীতের শেষ, টোটাল সিজনটা এই কাপড়টা ব্যবহার করতে পারবেন। তাহলে একজন কাস্টমার কিন্তু 2 কালারের 2 সেট কাপড় সে কিন্তু কিনে তার সংগ্রহ রাখবে 1 বছরের জন্য, অর্থাৎ শীতের শুরু এবং শীতের শেষের জন্য। তাহলে যেখানে আপনি 1 পিস টি শার্ট বিক্রি করতে যান বের হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আপনি দেখতেছেন যে আপনার 2 সেট অর্থাৎ হুডি প্লাস ট্রাউজার 2 সেট প্রোডাক্ট বিক্রি হলো এবং আপনার লাভটা ডাবল হলো। দেখেন চায়না কোরিয়াতেও রিবের প্রচলনটা দেখেন, রিবটা কিভাবে আসতেছে। তো একদম দক্ষিণ এশিয়া, ইস্ট এশিয়া, জাপান থেকে শুরু করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে শুরু করে ইটালি, ফ্রান্স, বেলজিয়াম থেকে শুরু করে দেখেন এই যে মোটা গলার কথা বলছি, দেখেন আপনার ভিনেক টি শার্টও দেখেন প্রমাণ দেখায় দিই। এই যে রিবের গেঞ্জিগুলো দেখেন কলারগুলো কত চওড়া, 1 ইঞ্চি করে করা। এরপর দেখেন আপনাকে এখানে একটা ভিনেকও পর্যন্ত দেখায় দিই, দেখেন ভিনেকের গলাটাও দেখেন কত 1 ইঞ্চির মতো চওড়া করে দেওয়া। তো এই যে চওড়া করে গলাগুলো করা, তারপরে এই আর একটা টি শার্ট দেখেন, গলাটা চাপায় ধরে গলাটা কি সুন্দরভাবে আপনার চওড়া হয়ে আপনার গলার সাথে মিশে আছে। এই যে ফিলটা, এই যে ফিলগুলা, এইগুলো এখন জেনারেশন চাচ্ছে। আপনারা অনেকে আছেন ওই ফেব্রিক্স নিয়ে গবেষণা করতে করতে, জুবায়েদ ভাই ফেব্রিক্সের ভিডিও করছে, সুতার ভিডিও করছে, এই সুতা নিয়ে চিন্তা করতে করতে লাস্টে পারলে আমেরিকায় চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় যে এইটা কোন জাতীয় সুতা দিয়ে কাপড় বানাবো। এত কিছু চিন্তা করার দরকার নেই ভাই, সিম্পলি মার্কেট কোন ডিজাইনটা নিতে চাচ্ছে ঠিক সেই ডিজাইনটা ধূপধাপ করে বানান, ধূপধাপ করে 5টা 7টা কালারে, 4টা 5টা কালারে, 4টে 5টা সাইজে তৈরি করে ধূপধাপ নিজস্ব ব্র্যান্ড ছোট্ট করে সুন্দর করে যেটা চোখে লাগে সেরকম একটা পজিশন মতো বসায় দিয়ে আপনারা হাজার হাজার পিস মাল বিক্রি করার জন্য উদ্যমী হয়ে পড়েন। এবং দেখবেন আপনার অতিরিক্ত খুঁতখুঁতানি, অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত গবেষণা আপনার জীবনের অথবা ব্যবসার যে সময়টা ধ্বংস করে দিচ্ছে, এই সময়টা যেমন আপনার থেমে যাবে, যে আপনি কাজে ব্যস্ত হয়ে যাবেন এবং ইনশাল্লাহ আপনার দ্রুত টাকা আসা শুরু করে দেবে। কারণ যখন কাজ করতেছেন, প্রোডাক্ট বানাচ্ছেন, প্রোডাক্ট বিক্রি করছেন, তখনই তো আপনি দুটো টাকার মুখ দেখতেছেন, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমি গবেষণা করতে করতে যদি গবেষণার জগতে হারায় যাই তাহলে আমি কখনো ব্যবসায়ী হতে পারবো না, আমি শিক্ষক হতে পারবো। এখন কোশ্চেন হলো যে আপনি তো শিক্ষক হতে ব্যবসা করতে নামেন নাই, আপনি ব্যবসা করার জন্য ব্যবসা করতে নামছেন। হ্যাঁ, এটা হচ্ছে সিবিসি ইন্টারলক। এবার উইন্টারের সব থেকে জনপ্রিয় আইটেম হবে এইটা, 4টা 5টা কালারে যদি এই মাল যদি বানায় নেন সব থেকে জনপ্রিয় আইটেম হবে। তাহলে আপনাদের আমি একটা গাইডলাইন দেখায় দিচ্ছি যে কি করলে আপনার দ্রুত প্রোডাক্ট সেল হবে এবং দ্রুত আপনি লাভের চোখ দেখতে পারবেন এবং ওই মাল বেচে শেষ করতে পারবেন না। উল্টে আর ওই জুবায়েদ ভাইয়ের কাছে যদি অর্ডার দেন, কথার কথা আমি বলছি না আমার কাছেই অর্ডার দিতে আসেন, এই জুবায়েদ ভাইয়ের কাছে অর্ডার দিলে তখন উল্টা গালাগাল করে বলবেন যে ভাই কেন তখন বুদ্ধি দিলেন না, আরও অন্তত 200 পিস মাল দ্রুত বেশি করে বানায় নেওয়ার। এত দ্রুত যে মাল ক্লোজ হয়ে যাবে এটা তো আমি বুঝি না, এত দ্রুত যে সেল হয়ে যাবে এটা তো বুঝি নাই। তখন উল্টে আপনারা এই কথা বলতে বাধ্য হবেন। হ্যাঁ, তো এটা একদম গবেষণা করে আপনাদের কথা বলতেছি, গবেষণা ছাড়া এই ছবিগুলো দেখে তো বুঝতে পারতেছেন বিশ্বের যত উন্নত দেশ ফ্যাশনে টাকা খরচ করে সেই সব দেশের ওয়েবসাইটে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটে ঢুকে সব থেকে মোস্ট সোল্ড, তারপরে মোস্ট রিভিউ প্রোডাক্টগুলো খুঁজে খুঁজে দেখেন এই প্রোডাক্টগুলো আপনারা পান কি না। তাহলে কত জায়গা থেকে কত ছবি কালেক্ট করে কত কষ্ট করে আপনাদের জন্য এই শর্ট টাইমে আপনাদের ডিসিশন মেকিং
যে কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব, সেই ভিডিও কত শর্টকাট সময়ের মধ্যে আপনাদের করে দিলাম, যেখানে আপনাদের কোনো পরিশ্রম করতে হচ্ছে না, শুধু একটু মন দিয়ে ভিডিওটা যদি দেখেন তাহলেই আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই যে সৌন্দর্যগুলো, এই যে ফিলগুলা, এই যে ভালো লাগাগুলা, এগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে, এগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে, এগুলো নিয়ে গবেষণা করতে হবে এবং শর্টকাট গবেষণা করেই দুপদাপ প্রোডাকশানে নেমে যেতে হবে। কারণ প্রোডাকশান হয়ে মালটা আপনার ঘরে যেতে 15 দিন, 20 দিন, 1 মাস লাগবে। এরপর আপনাকে সেল করতে হবে, এরপর আপনাকে সিজন টাচ করতে হবে। তো বিষয়গুলো কিন্তু আপনার নষ্ট করার মতো সময়ের জন্য না, তাই না? আর এর বাইরে সময় কখন নষ্ট করবেন? আপনি সারা রাত জেগে গবেষণা করেন অথবা রাতে 2 ঘন্টা কাজ করে গবেষণা করেন, করে সারাদিন কাজে এগিয়ে যান। আবার এই কাজটা অর্ডার ঢুকতে ঢুকতে আবার গবেষণা করে লেটেস্ট কোন প্রোডাক্টটা মার্কেটে আসতে পারে, অথবা মাল বানায় দিলেই মার্কেটে নাই বাট বানায় দিলেই ধূপধাপ মানুষ এটা কিনে নিবে, সেই প্রোডাক্টের সেই ডিজাইনের সেই সৌন্দর্যটা, সেটা কত সিম্পলি কত স্মার্টভাবে উপস্থাপন করা যায়, সেগুলো নিয়ে গবেষণা করবেন রাতে 1-2 ঘন্টা অনলাইনে থেকে। এবং জুবায়েদ ভাই আপনাদের যে কথাগুলো বলে দেয়, সে কথাগুলো কতটা যুক্তিসঙ্গত, সেই জিনিসগুলো প্রমাণও সেখান থেকে আপনারা খুঁজে বের করবেন। তখন আপনার আত্মবিশ্বাস অথবা ভরসা, সে জিনিসগুলো কিন্তু জানতে পারবেন, বুঝতে পারবেন যে জুবায়েদ ভাইয়ের এই ভিডিও দেখে দেখে অন্তত মানুষের জীবন তৈরি হয়, মানুষের সময় বাঁচে, মানুষের ব্যবসা তৈরি হয়, মানুষ সেল করে 2 টাকা প্রফিট দ্রুত অর্জন করতে পারে। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের খুব মন দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং তারপরই আপনাকে দ্রুত কাজে নেমে পড়তে হবে। আপনি অনেক গবেষণা করলেন, করতে করতে সিজনই নষ্ট করে ফেললেন, তাহলে কিন্তু আপনি আসলে ব্যবসায়ী হিসেবে পিছায় যাবেন। ঠিক আছে? তাহলে বন্ধুরা, আমি শর্টকাটে চেষ্টা করলাম এই দিনের পরে দিন, রাতের পর রাত জেগে অন্তত 1 সপ্তাহ ধরে যে ছবিগুলো ডাউনলোড করে আপনাদের জন্য বিভিন্ন নামি দামি ব্র্যান্ড, নামি দামি ওয়েবসাইট, সেখান থেকে, তারপরে B2B মার্কেট, B2C, কত কত মার্কেট আছে, এগুলো কালেক্ট করে আপনাদের জন্য আমি উপস্থাপন করলাম, যেন আপনারা মাত্র 10-20 মিনিটের মধ্যেই কি করবেন, কোন প্রোডাক্ট আপনাকে দ্রুত টাকা এনে দিবে, দ্রুত লাভের মুখ দেখাবে, দ্রুত একটু অভাব থেকে মুক্ত করবে, সেই প্রোডাক্টগুলো আপনাদের আমি দেখাই দিলাম। তো এই প্রোডাক্টগুলো আপনারা আপনাদের পরিচিত ফ্যাক্টরি থেকে যদি বানায় নেন আলহামদুলিল্লাহ, যদি সেখানে ব্যর্থ হন আমাদের কাছ থেকেও বানায় নেন আলহামদুলিল্লাহ, এগুলো আমরাও আপনাদের সহযোগিতা করব। আর এগুলো সব থেকে ভালো হবে আপনারা নিজস্ব ব্র্যান্ডে যদি কাপড় তৈরি করে নিয়ে বিক্রি করেন, আর সামহাও ব্র্যান্ডটা যদি হিট করে, তাহলে আপনাকে ব্যবসায় অন্তত পিছনে তাকাইতে হবে না, আপনার খালি ভালো সময় আসবে। আপনার মার্কেটে স্টক লট, তারপরে কম দামে বাংলা মাল, ভ্যানের মাল, বস্তির মাল, 60 টাকায় গেঞ্জি, 50 টাকায় জিন্সের প্যান্ট, এগুলো বন্ধ করেন। এগুলো খালি দৌড়াদৌড়ি বাড়াবে, বেচাকেনা বাড়াবে, কিন্তু দিন শেষে দেখবেন আপনার কিছুই নাই। সারাদিনে যদি আপনি আপনার এই দৌড়াদৌড়ি পরিশ্রমের মূল্যটা, অর্থাৎ 1 মাস কষ্ট করে 1 মাসে আপনি আপনার বেতন যদি ধরেন, কয় টাকা লাভ করলেন সেখান থেকে বেতনটা যদি ধরেন আর সেটা যদি কেটে ফেলেন, তাহলে দেখবেন আপনার কোনো ইনকামই হয় নাই। উল্টে যা করেছেন, হিউজ দৌড়াদৌড়ি, হিউজ ব্রেন খাটানো, কম টাকায় মাল কেনার জন্য হিউজ পরিমাণ কথা খাটানো, ব্রেন খাটানো, বুদ্ধি খাটানো, কত কিছু করছেন, বাট দিন শেষে লাভ তো না, আপনি মাইনাস। কারণ সস্তা মার্কেট কখনো মানুষকে ধনী করে না। তাহলে সস্তা মার্কেটের যত ব্যবসায়ী হতো সব কোটিপতি হয়ে যেত, কিন্তু সস্তা মার্কেটের মানুষরা সারা জীবন, দেশের সস্তা মার্কেট আর বিদেশের সস্তা মার্কেট, যে সস্তা মার্কেটই বলেন না কেন, যে কোনো সস্তা মার্কেটের সস্তা প্রোডাক্টের পণ্যের ব্যবসায়ী হয় হকার থাকে, নয় গরিব থাকে, নয় অসহায়, নয় অভাবে থাকে। এরা জীবনে কোনো দিন 5% মানুষ ব্যতিক্রম থাকবেই, বাট 95% মানুষ দেখবেন গরিব এবং অভাব এবং মৃত্যুর আগে সে প্রচণ্ড অভাবের মধ্যে মারা যাচ্ছে। এই জন্য আপনারা মধ্যবিত্ত
উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের জন্য কাজ করবেন ইনশাল্লাহ। আর যদি পারেন দেশে টাকায় মাল বানায়, বিদেশে ডলারে, পাউন্ডে, ইউরোতে, তারপরে দেরহাম না কি বলে, এই সব কিছুতে মাল বিক্রি করা, দিনার কি বলে, সব কিছুতে, রিঙ্গিত, সব কিছুতে বিক্রি করার চেষ্টা করেন। বাংলাদেশ থেকে মাল দেশের বাইরে যাবে, অর্থাৎ বাংলাদেশও রেভিনিউ পাবে অথবা উপকৃত হবে, হয় সুনাম নয় অর্থ। আপনার উন্নতি হবে, রাষ্ট্রের উন্নতি হবে। এগুলো ব্রেনের মধ্যে নেন। অপ্রয়োজনীয় কোথায় 1000 টাকায় 10টা গেঞ্জি দিচ্ছে, মাথা নষ্ট, ঝাঁপায় পড়েন না, আপনাকে বড় লোক করবে না। আপনাকে বস্তির মতো বিশাল একটা গোডাউনের মালিক বানাবে, হাজার হাজার পিস প্রোডাক্ট থাকবে, বছর শেষে যখন গোডাউনের ভাড়া, আয় ব্যয়, পরিবহন কস্ট, তারপরে গোডাউনের বেতন, গোডাউনে কাজ করা লোকের বেতন, আপনার পারিশ্রমিক সব কিছু যখন অ্যাড করবেন, তখন দেখবেন বিশাল একটা বোঝা আপনার ঘাড়ে পড়ে আছে, কিন্তু আপনার সেখানে কিছু নাই। এইসব মার্কেটে ঢুকবেন না, এইসব মার্কেটে কম্পেয়ার করবেন না, বরঞ্চ এইসব মার্কেটে যে পণ্যগুলো বিক্রি করা হয়, আপনি আপনার প্রোডাক্টটাকে যখন বিক্রি করতে যাবেন তখন প্রোডাক্টের ভিতরে বাইরে সব কিছু কাস্টমারদের দেখায় দিয়ে এরপর কম্পেয়ার করে বলবেন যে আপনারা 1000 টাকায় যে 10টা গেঞ্জি পান, সেই 10টা গেঞ্জি ব্যবহার করে লাভ এবং লস কি হবে। আর আমার এই প্রোডাক্টটা 500 টাকা দিয়ে কিনলে, একটাই মাত্র প্রোডাক্ট, অথবা আমার এই একটাই মাত্র, ওখানে তো 10টা পাচ্ছেন 1000 টাকায়, আর আমার এখানে একটা প্রোডাক্ট পাচ্ছেন 1000 টাকা না, আরও 100 টাকা বেশি, 1100 টাকায়, কিন্তু লাভ কি এবং লস কি। আর এই জিনিসটা যখন কাস্টমারকে বুঝাতে পারবেন, কাস্টমাররা দেখবেন বাজারে যে সবজি কিনে একটু কম দামে যেটা পায় সেটা না কিনে বরঞ্চ কোন সবজিটা একটু টাটকা লাগতেছে, একটু কলমি শাক কিনতে যাবে, তার মধ্যে কোনটার পাতাটা একটু বেশি সবুজ, কোনটার পাতার মধ্যে ছিদ্র ছিদ্র পোকা লাগা নাই, সেই পাতাটাই খুঁজে বের করতেছে। পুঁই শাক কিনতে যাবে, কোন পাতাটা বেশি, কোন বান্ডিলে পাতা বেশি, ডাঁটি বেশি, লাগলে 5 টাকা বাড়ায় দিয়ে সেই দোকানেতে সেই পুঁই শাকের বান্ডিলটায় অথবা আটিটাই কিনতেছে। এরপর মাছের বাজারে কোন রুই মাছটা জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে, কাটা রুই মাছ 280 টাকা, জ্যান্তটা 350 টাকা, ওই 350 টাকারটাই কিনতেছে। অর্থাৎ কি জানেন, সমাজের 80% মানুষ ভালোটা পেতে চায়, তাতে 2 টাকা যদি বেশি লাগে তাও। আর সমাজে 40% মানুষ সবচেয়ে ভালোটা পেতে চায়, আনকমনটা পেতে চায়, ইউনিক যেটা সেটা পেতে চায়, তাতে 2 টাকার পরিবর্তে সেটা যদি 200 টাকাও হয়ে যায়, এটা তার দেখার বিষয় না। কারণ ওই জিনিসটা পড়লে কি হবে, সম্মান পাওয়া যাবে। আর দেখেন, যেখানে যত যুদ্ধ বলেন, ক্ষমতা বলেন, একনায়কতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, মুখ চালানো বলেন, যাই বলেন না কেন, মানুষ কিন্তু তার নিজের গাড়িতে বাংলাদেশ বলেন অথবা তার দেশের পতাকা লাগাইতে চায়, অর্থাৎ মন্ত্রী এমপি হতে চায়। তাহলে এত ব্রেন খাটানো, এত পরিশ্রম, সারা জীবনের এত ইনভেস্টমেন্ট, এবং সেই টাকা সব জলে ভাসায় দিয়েই তো নির্বাচন। এরপর নির্বাচনে যদি জিততে পারে আর গাড়িতে যদি পতাকা লেগে যায়, সারা জীবনের জন্য একটা টাইটেল যে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কত কিছু। এটার জন্য 10টা বছর, 15টা বছর, 20টা বছর মার খায়, জেল খাটে, কত কিছু করে, অনলি ফর ডেজিগনেশন, অর্থাৎ সম্মান। তাহলে সম্মান পাওয়ার জন্য মানুষ জীবনকে বিপন্ন করতে ব্যস্ত অথবা রাজি। তাহলে আপনার কাছে কেন মনে হয় না একটা ভালো মাল বানালে, এটা বানাইতে যদি 10 টাকা বেশি খরচ হয়, তাহলে এই মালটা মানুষ কিনবে না? তাহলে এইটা হচ্ছে আপনার সেলসের অদক্ষতা, অর্থাৎ মাল বিক্রয় করার যে জ্ঞান, সেই জ্ঞানটা আপনি জিরো না, আপনি মাইনাস। যার কারণে আপনার এই আত্মবিশ্বাসটা নাই। যেখানে মানুষ 10 কোটি 20 কোটি টাকা দিয়ে একটা গাড়ি দুমসে বিক্রি করছে, আর বানায় পারতেছে না। যেমন আপনার বুগাডি ভেরন গাড়ি,
কত কোটি টাকা এক একটা গাড়ির দাম। সারা পৃথিবীতে একটাই হবে ইউনিক আপনার জন্য। আর এটা নিয়ে যখন আপনি পথে ঘাটে বেরোবেন, সারা বিশ্বের মানুষ ওই গাড়িটার কারণে আপনাকে চিনবে। অর্থাৎ ওই গাড়িটাই হচ্ছে সারা বিশ্বের মানুষের কাছে আপনাকে ভিআইপি বানানোর ওয়ান অ্যান্ড অনলি ওয়ে। যেটা আপনি সারা বিশ্বের মানুষের কাছে যদি হাজার হাজার কোটি টাকা মাইকিং করে বলেন যে আমি ভিআইপি, আমি একজন ভিআইপি, কেউ আপনাকে ভিআইপি গুনবে না। কিন্তু আপনি যখন একটা ভিআইপি অনুষ্ঠানে একটা বুগাডি বেরন চালায়, অথবা আপনি ওরকম একটা খুব লাম্বারগিনি অথবা মেব্যাক অথবা দামি গাড়ি, যে কি বলে আপনার রোলস রয়েস, এগুলো চালায় এসে যখন একটা অনুষ্ঠানে 10 জনের সামনে নামতেছেন, ওইটা আপনাকে সারা বিশ্বের মধ্যে প্রচার করে দিচ্ছে 1 সেকেন্ডের মধ্যে যে আপনি একজন ভিআইপি। তাহলে এই যে মাধ্যমগুলোর মাধ্যমে মানুষ ভিআইপি হওয়ার চেষ্টা করে এবং সারা বিশ্ব থেকে একটা জিনিসই করে, সারা জীবনের যত ব্রেন খাটানো আছে, পরিশ্রম আছে, যা আছে সব কিছু মানুষ একটা জিনিসের জন্যই করে, সেটা হচ্ছে সম্মান অর্জনের করার জন্য। এবং আপনি বর্তমান অনলাইন যুগে দেখবেন এই সবার কাছ থেকে সম্মান অর্জন করতে পারছে কে? মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর, সারা বিশ্বের মানুষের কাছে শেক্সপিয়ার। হ্যাঁ, তো এরা সারা জীবনের সাধনা করে, পরিশ্রম করে, হাজার হাজার সৃষ্টি করে, সৃজনশীল রুচিশীল জিনিস সৃষ্টি করে, তার যে কোনো একটা জিনিস মাত্র হিট হয়েছে, সেই একটা জিনিসের কারণে তাদের সারাটা জীবন, মৃত্যুর পরেও 100 বছরে সারা পৃথিবীতে তারা ভাইরাল। এই ভাইরাল কি? সম্মান। এবং সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যোগ্যতাগত এবং গুণগত সম্মান। এখন ওই সম্মানটাকে দ্রুত পারচেস করারও একটা নতুন একটা অনলাইন ডিজিটাল প্রক্রিয়া বেরিয়েছে, যার নাম ভাইরাল। এখন ভাইরাল বিষয়টা কিন্তু করা হচ্ছে কিভাবে? করা হচ্ছে যে আপনার কি গুণগত মান আছে সেটা মানুষ যদি পছন্দ করে, আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। নট ভাইরাল নিজেকে করুন, আপনি ভাইরাল হয়ে যাবেন। আর আমাদের দেশে কলকাতাতে আমাদের দেশে অথবা পাশের দেশে কলকাতায় দেখবেন বৌদিরা কাপড় পরে আছে নগ্নভাবে, আজে বাজে সেক্সুয়াল কন্টেন্ট বানাচ্ছে আর ভাইরালের কোড বসায় দিয়ে ভাইরাল করার চেষ্টা করতেছে। আমাদের দেশে ইয়াং কিছু জেনারেশন যারা দা বটি নিয়ে চুল বেয়াদবের মতো কেটে বিভিন্ন রকমের মোটিভ দিচ্ছে যে সে একজন ক্ষমতাবান মাস্তান। সাধারণ মানুষ দেখতেছে এই ছেলেটা বকাটে, এই ছেলেটা বেয়াদব, এই ছেলেটা পড়াশুনো অথবা সুস্থ সুন্দর জীবন থেকে বের হয়ে গেছে, এই ছেলেটাকে দিয়ে পৃথিবীতে আর কিছু ধ্বংস ছাড়া কিছু হবে না। সাধারণ মানুষ এটা দিচ্ছে। আর তারা যেটা করতেছে সেটা হচ্ছে 2-একটা ডায়লগ, শকুন কুত্তার মিউজিক ব্যাকগ্রাউন্ড, পোশাক বেয়াদবের মতো, হাতে অস্ত্র অথবা নেশার বস্তু, আর এরপরে ভাইরালের কোড বসায় দিয়ে দিচ্ছে এটা অ্যাটিচিউড, এটা নাকি তামিল অ্যাটিচিউড। অর্থাৎ আমরা আমাদের সংস্কৃতি, মানসিকতা, জ্ঞান কতটা পশুর থেকে নিম্ন লেভেলে নামায় নিয়ে আসছি ভাইরাল শব্দটা ব্যবহার করে। এরপর ছেলেরা জিম করে করে বডি বানায় অনলাইনে দিচ্ছে ডিভোর্সি কোনো ভাবিদের সাথে প্রেম করার ইচ্ছা আছে, বিয়ে করতে চাই, দিয়ে একটু জিম করা বডি দিয়ে টিকটকে ভিডিও বানায় ছেড়ে দিচ্ছে, সাথে আবার ভাইরালের কোড। বিষয়টা বুঝেন। তাহলে আমরা কিভাবে ভাইরাল হতে চাচ্ছি? ন্যাংটা হয়ে, শয়তান বদমাইশ হয়ে, চরিত্রহীন হয়ে, রুচি বিবর্জিত হয়ে ভাইরাল হতে চাচ্ছি। এখন পৃথিবী কি এই ভাইরালকে চাচ্ছে? অসভ্য জন্তু জানোয়ারকে পৃথিবী কি চাচ্ছে? হ্যাঁ নাকি পৃথিবী চাচ্ছে? ধ্বংসকারীকে পৃথিবী দেখতে চাচ্ছে? আপনার আমার অশিক্ষা আর অপশিক্ষা বলতেছে যে মেবি আই উইল বি এ ভাইরাল, সাথে আবার 1200 টাকার বিকাশ অথবা বিভিন্ন রকমের ডলার পেমেন্ট করে এটাকে বুস্টও মেরে দিচ্ছেন।
অর্থাৎ আপনি যে একটা জানোয়ার, একটা অমানুষ, সেটা আগে যেটুকুন আপনার ঘরের মধ্যে তাও চুপচাপ ছিল, সেটাকে বিশ্বের মধ্যে বুঝাই দিচ্ছেন যে আমি একটা ওয়ার্ল্ড ক্লাস জানোয়ার। আর তার জন্য যে শব্দটা ব্যবহার করছেন সেটার নাম হচ্ছে ভাইরাল। তাহলে দেখেন, ওই যে একটা কথা বলি, হোলসেল কখনো দিতে যেতে হয় না, হোলসেল অটোমেটিক্যালি জন্ম নেয়। হোলসেল দিতে গেলে তার ভোগান্তির শেষ আপনি কিছু দিন পরে টের পাবেন। যেমন বলেছি, স্টক লটের প্রোডাক্ট নিয়ে সারা বিশ্বে বন্ধ করুন, না হলে আজকে কালকে অথবা বিগত 50 বছরের অভিজ্ঞতায় যে বিশাল বড় দাম্ভিকতা আপনার তৈরি হয়েছে, যুগ বদলায় গেছে, কাস্টমস এখন অনলাইন হয়ে গেছে, এখন ডিজিটাল স্ক্যানার, এখন অনেক ধরনের রিস্ক। একটা শিপমেন্টে যদি ধরা খান, আপনার 5 বছরের কামাই পথের ভিখারি হয়ে যাবেন। আপনার কিন্তু কথাগুলো শুনেন আর মনে মনে চিন্তা করেন, কি বাল বুঝাও আমারে, মুই যে কি হনুরে, আমারে কি বাল বুঝাও, আমি এই রাস্তার ওস্তাদ, আমি এই রাস্তার বস, তুমি ওই 2 দিনের খয়রাতি জোবায়েদ, তুমি আমারে কি জ্ঞান দাও। বাস্তবে যখন বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন এই জোবায়েদ এই পৃথিবীতে একমাত্র আপনার সব থেকে আপন ভাই ছিল। এই জোবায়েদ এই পৃথিবীতে সব থেকে আপনার আপন ভাই ছিল, যে আপনার 2 টাকা বাঁচানোর চেষ্টা করছে, আপনাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, আপনাকে সহন ক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করছে। তাহলে আপনারা যারা ব্যবসা করতে চান, ভালো মন্দ অনেক কথা আপনাদের আমি বলে দিই, আপনারা যারা ব্যবসা করতে চান, সবার আগে আপনাকে জানতে হবে। অনেকে চিন্তা করেন যে ভাই অল্প টাকা আছে, আপাতত কোনো মতে 50 পিস নিয়ে কি মাল বানায় যদি ব্যবসা করতে পারি তাহলে হয়তো বা ভালো কিছু হবে। আরে ভাই, আপনি একজন মানুষ, আপনার বয়স কত? কথার কথা 18 বছর প্লাস। তা 18 বছর প্লাস হয়ে গেছে, অর্থাৎ আপনি এখন আর শিশু নাই, আপনি একজন মানুষে পরিণত হয়েছেন, পূর্ণ মানুষ। তা আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজনের থেকে শুরু করে কেউ আপনাকে এতটা আস্থা করে না যে আপনাকে 1 লাখ টাকা হাওলাত দেওয়া যায়। তাহলে আপনি তো ফান্ডিং যে বিষয়টা, যে ব্যবসা করতে গেলে রাস্তার পাশে একটা বাজারেও একটা সবজির দোকান দিতে গেলেও অন্তত 2-3 লাখ টাকা নিয়ে, একটা ফলের দোকান দিতে গেলেও 3 লাখ টাকা মূলধন নিয়ে বসা লাগে। এরপরে সারা দিনে হয়তো বা 500 টাকা ইনকাম হয়। তাহলে একটা ব্যবসা এবং নিজের ব্র্যান্ড দাঁড় করাতে চাবেন, আর সেখানে আপনি 1 লাখ টাকা আপনি ম্যানেজ করতে পারবেন না, তাহলে তো আপনার ফান্ড ম্যানেজমেন্ট দুর্বল, আপনার ব্যক্তিত্ব দুর্বল, আপনার কর্মজীবন দুর্বল, আপনার আচরণ দুর্বল, আপনি এখন আপনার আপনজনের আস্থার ব্যক্তি হতে পারেন নাই। তা আপনি আপনার আপনজনেরই যখন আস্থার ব্যক্তি হতে পারেন নাই, তো কাস্টমার কেন আপনার কাছে আস্থা পাবে বলেন? তাহলে সবার আগে আপনাকে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার কাছে আস্থার ব্যক্তি হতে হবে। এরপর ফান্ড, আপনি যে প্রজেক্টটা দেখাবেন সেটা যুক্তিসঙ্গত হতে হবে, যে আমি এত টাকা খরচ করে এই মালটা বানাবো, এই কাজ করব, ইনশাল্লাহ এত টাকা টার্গেট নিয়ে কাজ করব, এত টাকা আমি কামাই করব, সেখান থেকে তোমারটা তোমাকে দিয়ে দিব, সাথে কিছু লাভ দিব এবং আমার এটা থাকবে, যেটাকে বলে প্রজেক্ট পলিসি। এই প্রজেক্ট পলিসি যখন আপনি সঠিক গবেষণার মাধ্যমে, কারণ আপনি যাকে বোঝাচ্ছেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যাকে বোঝাচ্ছেন, কাকে বোঝাচ্ছেন? যার টাকা আছে, সম্পদ আছে। এখন সে দেখতে কালো হোক, বাটার জুতার মতো, সে দেখতে বিচ্ছিরি হোক, সে লুঙ্গি পরা থাকুক, সে খালি গায়ে স্যান্ডে গেঞ্জি পরা থাকুক, সে পাঞ্জাবাইতে থাকুক, কিন্তু মাথায় রাখতে হবে সে আপনার মতো এত ভার্সিটিতে পড়া শিক্ষিত না হোক, সে আপনার মতো স্মার্টফোন, আইফোন অথবা ল্যাপটপ চালাতে না জানুক, আপনাকে মাথায় রাখতে হবে উনি টাকা তৈরি করেছে, অর্থাৎ উনার যে জ্ঞান আছে, উনি সাকসেসফুল। উনাকে আপনি এখন জিরো আর উনি এখন হিরো, আপনি স্টাইলিশ জিরো, আপনি স্মার্ট জিরো, আপনি আল্ট্রা মডার্ন ইন্টেলেকচুয়াল শূন্য, আর সে হচ্ছে গ্রাম্য মানদাতার পুরোনো আমলের হলেও ওল্ড ইজ গোল্ড হয়ে সে বসে আছে। তাহলে আপনি
আপনার ওই টেকনোলজি আর মডার্ন ল্যাঙ্গুয়েজ আর এক্সকিউজ মি এইসব দিয়ে তাকে আপনি গোড়ার ডিমও বুঝাইতে পারবেন না। কারণ সে হচ্ছে স্থিতিশীল মানুষ, সহন ক্ষমতা সম্পন্ন মানুষ। সে সবার আগে আপনাকে দেখবে আপনি কতটা স্থির, কতটা ফাইটিং, আপনার সাস্টেইনেবল ক্যাপাসিটি অর্থাৎ টিকে থাকার ক্ষমতা। যত বিপদই আসুক না কেন সেখান থেকে আপনি সাকসেস অর্জন করেই ছাড়বেন, এই মানসিকতা এবং এই কর্ম উদ্দীপনা এগুলো সে আপনার মধ্যে দেখবে এবং মিলাতে থাকবে যে এই ছেলেটার তো ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এবং এর মধ্যে এই অ্যাটিটিউডগুলো আছে। আমি জানি আমার এই বোনের ছেলে অথবা আমার এলাকায় ছোট ভাই, ওর আচরণ গত 6 মাস 2 বছর ধরে আমি দেখতেছি এই ছেলেটা ইনশাল্লাহ ভালো করবে। তাই এই ছেলেটা কী কাজে আসছে? 1 লাখ টাকার জন্য। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যত হেল্প লাগে আমাকে বইলো, আমি আছি তোমার পাশে। সেই উপকার করবে আপনাকে। যেমন দেখবেন আগের কালে এখনও গ্রামের দরিদ্র পরিবারের ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে চান্স পাইছে, বাপে ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়, দিনমজুর, মানুষের খেতে কাজ করে, মানুষের গরু চড়ায়। এরকম বাবা মার পাশে অনেক সমাজের ধনী ব্যক্তিরা চলে আসে যে এই যে কৃষক, এই কৃষকের ছেলে স্ট্যান্ড করছে, জিপিএ গোল্ডেন 5 পাইছে, কত কিছু পাইছে, ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে চান্স পাইছে। তাহলে এই ছেলে একদিন কথা বলবে, তাহলে আমি ওকে একটু হেল্প করি, ওদের দোয়ায়ও আমি ইনশাল্লাহ ভালো থাকব। অন্তত যারা স্বার্থপর ব্যবসায়ী মানুষ তারাও চাবে যে তার নাম কামানোর জন্য ওই ছেলেটাকে হেল্প করে, যে এই ছেলেটা সব দায়িত্ব এলাকার অমুক চেয়ারম্যান নিয়েছে। কথাটা বুঝতে পারছেন? তাহলে আপনার যোগ্যতার কারণে কিন্তু মানুষ আপনাকে সহায়তা করবে, গুণগত মানের কারণে। কিন্তু আপনি কি লেটেস্ট চুল কাটছেন আর কোন মোটিভ ভিডিও, অ্যাকশন ভিডিও অনলাইনে ছাড়ছেন, আর আপনি কোনটাকে না না এটা ব্যাকডেটেড, এটা চলে না, এটা স্মার্ট না, এটা অমুক না তমুক না, এটা আমার অ্যাকসেপ্টেবল না, এই কত ঢং টং স্টাইল আপনার কথা ভাষা, ইংলিশ মিডিয়াম, কত মিডিয়াম টিডিয়াম করে টোরে কত আল্ট্রা মডার্ন আপনি হয়েছেন। একটু সহজ কথায় বলে দিই, আপনার জন্মদাতা বাপ মা বলে আপনাকে সহ্য করে, কিন্তু কোনো আপনার আত্মীয় স্বজনের থেকে শুরু করে কেউ আপনার মতো বাংলা ভাষায় বলে দিই আপনার মতো বালরে কেউ গুনেও না। তা আপনি সহযোগিতাটা পাবেন কোথায় বলেন? আপনি তো অ্যাটিটিউড দেখায় আবার জাতিতে সেটাকে ভাইরাল করা একটা বেয়াদব, মডার্নের নামে একটা বেয়াদব। আপনাকে কে সহযোগিতা করবে? আমি করব? আপনার জন্মদাতা মা হয়তোবা আপনার জেদাজেদির কারণে আপনার বাবারে কোনো মতে বুঝায় টুজায় অথবা নিজের কয়টা অর্নামেন্টস বন্ধক রেখে হলেও ছেলে জেদ ধরছে, ছেলের এইটা দিতে হবে, সেটা আপনার মা করবে। এর অর্থ আপনার মা আপনাকে ভালোবাসেন। আপনারা বলেন যে মায়ের ভালোবাসা অতুলনীয়, অ্যাকচুয়ালি আপনার মা আপনার লাইফটাকে আরও ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আপনার মা যদি বলতো যে আমার পেটে তোমার মতো একটা জানোয়ার জন্ম দিচ্ছি, হয় তোমাকে মেরে ফেলি, না আমি আত্মহত্যা করে মরে যাই, কারণ 2 দিন পরে যে তুমি আরও কত বিভৎস, কুৎসিত এবং কত অসম্মানের কারণ হবা, সেটা হওয়ার থেকে হয় তোমার বিষ খায় মেরে ফেলে দিই, অথবা আমি বিষ খেয়ে মরে যাই, কারণ আমি অজন্ম দিয়েছি। আপনারা এটা বুঝেন না, মারাও এটা বুঝে না। যেমন এখনকার যুগের মারা যতই অনার্স মাস্টার্স ডক্টরেটের থেকে শুরু করে আর বড় বংশের মেয়ে হোক না কেন, বাচ্চা একটা হইলে রান্নাবান্না কাজ করার জন্য বাসায় বুয়া তো আছে 14টা, এরপরও কী হয়েছে, সে কাজ করে টায়ার্ড হয়ে যায়, চাকরি বাকরি কিছু করে না, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, এরপর বুয়া আছে 2টা, তারপরও টায়ার্ড। আরে ভাই, বুয়া তো 4 বাসায় কাজ করে নিজের বাচ্চাকে লেখাপড়া করায়, বাচ্চাকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করাইতে পারছে। আপনার বাচ্চারা আপনি বানাচ্ছেন বিয়াদব, আর আপনার জামাই আপনার এইসবেই শুয়ে পড়ে থেকে থেকে আপনার সংসারে এই সুখের কম্পেয়ার বলেন, অমুক বলেন, তমুক বলেন, এইসব মিটাইতে যে আপনার জামাই চোর, বাটপাত, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, সারা দুনিয়ার একটা
জানোয়ার পরিণত হচ্ছে, দেশটাকেই ধ্বংস করে ছেড়ে দিচ্ছে, ধর্মকে ধ্বংস করে ছেড়ে দিচ্ছে। আর আপনি এটা ছাড়া পারি না, ওইটা ছাড়া পারি না, পাশের বাসার ভাবি এটা করেছে, তোমার সংসারে এসে আমার জীবন শেষ। আর কি করতেছেন, ছোট বাচ্চার কাছে মোবাইল দিয়ে তাকে ঠান্ডা করার জন্য রান্নাঘরে চলে যাচ্ছেন। যে বাচ্চা মোবাইল নিয়ে হাতে থাকলে কার্টুন দেখবে, ইন্টারনেট দেখবে, হ্যান করবে, ত্যান করবে, আর আপনি আপনার শান্তি মতো কোনো বিরক্ত ছাড়া আপনার ঘরের কাজ টাজ করে টেরে গোসল করে এসে খাওয়া দাওয়া করে ফ্যানের নিচে শুয়ে অথবা এসি ছেড়ে দিয়ে শুয়ে খালি ইন্টারনেটে সারা দুনিয়ার শয়তানি বদমাইশির ভিডিও দেখবেন, নাটক দেখবেন। আপনার মতো একজন মাকে বলছি, আপনি কি চিন্তা করে দেখছেন এই যে অনলাইন যে জগৎটা আছে? আচ্ছা, আমি আপনাদের একটু বাস্তবতা দেখাই। আপনারা তো দেখছেন আমি ফেসবুকে ওই 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ডের জন্য হয়তো বা সামহাও আসি, এর বাইরে আমাকে পাওয়া যায় কিনা সন্দেহ। কিন্তু 12 মাস আমার মোবাইল যেহেতু অনলাইনে থাকে, আমার সব সময় অনলাইন দেখা যায়। আচ্ছা দেখেন, এই যে ফেসবুকে মনে করেন আমি এটা স্ক্রল করতেছি, এভাবে আমি স্ক্রল করতেছি, যে যেখানে যত বুস্ট মারছে সব মনে করেন যে কোনোটাই আমার ফলো করা নাই, ফ্যান দেওয়া নেই হয়তোবা, কিন্তু একটার পর একটা আসতেছে। আমি কি করতেছি, এগুলো স্ক্রল করে দিচ্ছি। এখন দেখেন এর একজনেরও আমি আমার 14 পুরুষে চেনে কিনা আল্লাহ মাহবুদ জানে। এবার দেখেন রিল, দেখেন ছোট ছোট রিল ভিডিও, এক ভদ্র মহিলা রিল করতেছে, ফরেনার, তার পোশাকটা দেখেন, সে তার ফ্যাশন নিয়ে ব্লগ করতেছে, আচ্ছা, অথবা ডেইলি লাইফ নিয়ে। এরপর দেখেন আমি আপনাদের সামনে স্ক্রল করি, এমন না যে বেছে বেছে খালি খারাপটা আপনাদের সামনে আনতেছি। এই যে কন্টেন্টগুলা দেখেন, এই কন্টেন্টগুলোর মধ্যে শালীন কন্টেন্ট কোনটা আছে? একটা কন্টেন্টই কি, কারণ এটা তো সব অ্যাডভার্টাইজমেন্ট দিছে। এখন আমার গ্রুপ, আমার এরিয়া, আমার ব্যবসা, আমার ক্যারিয়ার, এটার সঙ্গে ম্যাচিং করে করে এগুলো সব শো করতেছে। আচ্ছা, এরপরে এটা হলো ফেসবুক। আচ্ছা, এরপরে আসেন আমি যদি ইউটিউবে যদি চলে যাই, তাহলে এখানে দেখেন এই শর্ট ভিডিও না রিল নামের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর জন্য ভাইরাল হওয়ার জন্য ছোট বাচ্চাকে ইউটিউব ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দিয়ে একটা বাচ্চা তো এখানে ক্লিক করতে পারে, একটা 4-5 বাচ্চা যার শরীরে সেক্সুয়াল গঠন তৈরি হচ্ছে, এই বাচ্চাটা এটা দেখতেছে নন স্টপ। আপনার কিন্তু কোনো সাবস্ক্রাইব লাইভ কিচ্ছু করার দরকার হচ্ছে না, আপনার কিন্তু অটোমেটিক্যালি, যেহেতু তারা লাইভ বুস্ট করেছে জনপ্রিয় হওয়ার জন্য, এইসব কন্টেন্ট আসতেছে। এখন এই যে কলকাতা বাংলা বলেন, তারপরে মালয়েশিয়া বলেন, যেখানে যত আজে বাজে সেক্সুয়াল কন্টেন্টের থেকে শুরু করে ফান নামের যত ফাজলামি থেকে শুরু করে যেখানে যা আছে সব কিন্তু এখানে নন স্টপ আসা শুরু করে দিবে। এখন কোশ্চেন হলো, আমরা যখন ছোট ছিলাম আমাদের সময় কিন্তু শয়তানি বদমাইশি হয়েছে। ভিসিআর ভাড়া করে এনে আর একটা টিভি ভাড়া করে এনে বন্ধুরা মিলে পর্নো ভিডিও দেখত, চটি বই পড়তো, বাংলা ভাষায় কথা বলে দিচ্ছি, হইতো না? আপনাদের মধ্যে কি কেউ নাই এই যুগটার মানুষ, অথবা এই দুষ্টামিগুলো আপনারা করছেন? কিন্তু সেটা হয়তো বা মাসে অথবা বছরে একদিন করার সুযোগ পাইছেন, তাও 9-10 অথবা কলেজে উঠার পরে, তাও মনে করেন যে করছেন হারাম কাজ, আর মনে মনে ইয়ানফসি যে আল্লাহ মাফ করে দাও যেন ধরা না খাই বাপ মার কাছে। এরপরে ধরা খাইছেন, এরপরে মনে করেন সাল চামড়া এমনভাবে উঠাইছে, 6 মাস তো দূরের কথা, 6 বছরে তার দ্বারে কাছে যাওয়ার সাহস পান নাই। আর এখন সেই ভিসিআর, ফুনাই ভিসিআর, পর্নোগ্রাফি, 2x 3x, ব্লু ফিল্ম, যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল, সেই ল্যাঙ্গুয়েজগুলো এখন আপনার ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন,
সবার আগে এটাকে আপনার সেক্সুয়াল কন্টেন্ট করে পেজকে ভাইরাল করার জন্য, দ্রুত ইনকাম করার জন্য এমন এমন কন্টেন্ট দিয়ে দিয়ে পেজ বানানো হচ্ছে। যখনই মনিটাইজেশন হয়ে যাচ্ছে সাথে সাথে এইসব কন্টেন্ট ডিলিট করে দিয়ে নাম দিছে XYZ ফ্যাশন, অমুক ফ্যাশন, অমুক লেদার অ্যাক্সেসরিজ, অমুক নারী উদ্যোক্তা। কথা বুঝেন? ডিজিটাল ক্রিয়েটার। কিন্তু বেসিক্যালি ঘটনাগুলো কি হচ্ছে? ঘটনাগুলোর জন্ম হচ্ছে তার ইনকামের রাস্তা বের করার জন্য সে সেক্সুয়াল কন্টেন্ট করে করে, যেটাকে 2X অথবা হালকা পর্ণ ক্যাটাগরি, উত্তেজক পর্ণ ক্যাটাগরি আকারে সেগুলাকে গণ্য করা হয়। এখন সরকার শিক্ষা ব্যবস্থাকে অনলাইন করে দিয়ে গার্ডিয়ানরে বলে দিছে যে বাচ্চার হাতে মোবাইল দিতে হবে, সে লেখাপড়া করবে। এখন তার লেখাপড়া কখন শেষ হয়েছে বাপ মা জানে না, তখন সে আপনার এরকম মোবাইলে হাত দিয়ে গুতাচ্ছে গেমের নেশায়। কিন্তু কোন গেম খুঁজতে যে কোন গেম বের হয়ে যাচ্ছে। এবার মারা চিন্তা করতেছে যে বাচ্চার হাতে মোবাইল দিছি, ঠান্ডা হয়ে গেছে, কোনো সারা শব্দ নেই, কোনো ডিস্টার্ব নেই, আমি রান্না বান্নাতে শুরু করে গেস্ট আসবে, বাপের বাড়ির লোকজন আসবে, শ্বশুর বাড়ির লোকজন আসবে, কত তাল, সে ঘর নিয়ে ব্যস্ত। আর তার ব্রেনের মধ্যে একটা জিনিস আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বাচ্চার কাছে মোবাইল দিছি, ইনশাল্লাহ কোনো ডিস্টার্ব নেই, শান্তি মতো ঘরের কাজকাম করে রান্নাবান্না করে এরপর করে তাড়াতাড়ি গোসল করতে হয়, তাড়াতাড়ি গোসল করতে হয়, গোসল করে সে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো, ঘুমাইতে যাও, দ্যাটস ইট। প্রতিদিন এই গণদরে একজন অনার্স মাস্টার্স করা মায়েরও আফটার ম্যারি, বিয়ের পরে আমাদের সমাজে এরকম থার্ড ক্লাস বস্তি ক্যাটাগরির আত্মবিধ্বংসী, সন্তান ধ্বংসকারী জ্ঞান এবং বিবেচনা শক্তি তৈরি হচ্ছে। এখন আপনি দেখেন, আগের কালে একটা বাচ্চা ইন্টারমিডিয়েট অথবা কলেজে পড়া অবস্থায় নষ্ট জগতে ঢোকার জন্য বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে চেষ্টা করত, কারণ ওইগুলো তাকে টানতো। আর এখন ছোট বাচ্চা যে এখন স্কুলে ভর্তি হয় নাই, আপনার অবর্তনে আপনি মোবাইল দিয়ে রান্নাঘরে চলে গেছেন আর সে এখানে বসে সেক্সুয়াল যৌনতা দেখতেছে। এই বাচ্চাকে এখন যে আপনি চিন্তা করতেছেন মোবাইলটা হাতে দিয়ে দিলে এই বাচ্চাটা আপনাকে টেনশন মুক্ত করতেছে, আসলে এই বাচ্চাটার বয়স যখন 7-8-এ উঠার বয়স হবে, একটা বালাই বয়স আসবে, অবাধ্য বয়স, যেটাকে বলা হয় একটা বাবা মার জন্য সব থেকে হাই রিস্কি টাইম, যে সময়টাকে বাচ্চার ভবিষ্যৎ তৈরি করার জন্য। এই বাচ্চা তো এখন স্কুলে না পড়া অবস্থায় যৌনতা দেখে ফেলছে, যৌনতা শিখে ফেলছে, কিস করা শিখছে, শরীরে টাচ করা শিখছে, শরীর প্রদর্শন শিখছে। এই বাচ্চাকে ওই 7-8-এ পড়ার বয়সে আপনি কি কথা শুনাইতে পারবেন? আর যখন পারবেন না, কোন লেভেলের বেয়াদব অথবা নেগেটিভ একটা প্রজন্মের জন্ম দিবে আপনার সন্তানের মাধ্যমেই। তাহলে আপনার এই রান্নাঘরে আধা ঘন্টা 1 ঘন্টার শান্তির কারণে বাবা তো সারাদিন কুত্তার মতো বাইরে বাইরে দৌড়ায় বেড়াচ্ছে আপনাদের একটু ভালো রাখার জন্য। আপনারা এসি ছাড়া ঘরের মধ্যে টিকতেই পারতেছেন না, 2টা কাজের বুয়া ছাড়া আপনার সংসার চলতেছেই না, এইটা ছাড়া পারি না, ওইটা ছাড়া হয় না, কোরবানির গরু এত ছোট কিনেছ কেন, গরু না কিনে ছাগল কিনেছ কেন, প্রেস্টিজ থাকবে না, বাপের বাড়ি ঈদের আগে এটা না দিলে হবেই না, মানে জামাই হয়েছে মানে কুত্তার বাচ্চা হয়েছে, এর কুত্তার মতো খাটাইতে থাকবেন। তুমি পারো না, পাশের বাসার জামাইরা পারে, তো ওনারা তা তোমারও চুরি করতে নিষেধ করছে কে? তুমি বিয়ে করছো, তোমাকে দিতে হবে না, এটাকে আরেকজন এসে দিয়ে যাবে। এই যে যুক্তি, মানে জানোয়ারের মতো, যেটাকে বাংলা কথা বলা হয় অপয়া নারী, এই অপয়া নারীর মতো কোটি কোটি অপয়া নারী আমাদের সমাজে সংসার নামক যন্ত্রের মধ্যে বিচরণ করতেছে, যাদের ফ্যামিলি স্ট্যাটাস হাই, বিয়ে হওয়ার সময় পরিচয় হয়েছিল বাবা ব্যারিস্টার, চাচা অমুক, খালা অমুক, নানা অমুক, কাজিন অমুক, ভাই বিদেশ থাকে, হ্যান গোড়ার ডিম। কিন্তু যাকে বিয়ে করতেছেন এটা তো একটা জানোয়ার, এটা তো আপনার বংশটাকে ধ্বংস করার জন্য আপনার বংশের মধ্যে আসতেছে, এবং তার পেট দিয়ে যে সন্তানটা জন্ম নিবে ওই সন্তানটাকেও সঠিকভাবে মানুষ করার মতো বাস্তবসম্মত শিক্ষা ওই নারীর নাই। আর এরপরে যখন সন্তান বড় হয়ে যে এরকম একটা জানোয়ার হইল, আপনার ভবিষ্যৎটাকে অন্ধ করে দিল,
সমাজে আপনার মুখে চুনকালি লাগায় দিল, তখন আবার যদি বলেন যে তোমার কারণে এই সন্তানটা ধ্বংস হয়েছে, তখন বলে হ্যাঁ আমার কারণেই তো ধ্বংস হয়েছে। সংসারে তো আমি কিছু করি না, সংসারে কয়টা কাজ তুমি করো, গজ্জার দেওয়া থেকে শুরু করে কয়টা কাজ তুমি করো, বাচ্চাদের খাওয়ানো, টিফিন রেডি করে দেওয়া, কত কাজ আমি করি। আরে ভাই আপনি তো সব কাজ করলেন ভাই, বাসার যে কাজের বুয়া আছে আপনি তো আপনারটা করছেন, আর কাজের বুয়া 10টা বাড়িতে কাজ করে এরপরে নিজের সন্তানরে মানুষ করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। তা আপনার মতো বউ কাজের বুয়ার পায়ের পশমের যোগ্যতা আছে কিনা, এবং একটা কাজের বুয়াকে যতটুকুন সম্মান করা উচিত আপনার মতো বউকে ততটুকুন সম্মান করা উচিত কিনা, সেটা আগে আপনি চিন্তা করে দেখেন। নিজের রক্ত দিয়ে নিজের পেট থেকে জন্ম দেওয়া সন্তানকে ধ্বংস করার জন্য আপনার মতো একজন মাই যথেষ্ট। শুধু অকারণে দোষটা হচ্ছে বাবার। আবার এই বাচ্চা যদি তার মেধাগুণে ভালো ইউনিভার্সিটিতে পড়তে হতে না পারে, তাহলে বাবার নাম হবে কুত্তার বাচ্চা। নর্থ সাউথে ইউবিতে বড় বড় দামি দামি ইউনিভার্সিটিতে আমার বান্ধবীর ছেলেমেয়েরা পড়ে, আমার ছেলে ওরকম ভার্সিটিতে পড়বে না, এটা কিভাবে হতে পারে? চুরি করে হলেও ভার্সিটিতে ছেলেকে পড়াইতে হবে, দামি ভার্সিটিতে। তোমার বাপের কবর বেচে দিয়ে এসে বলবে না আমার নিজের বাপের কবর বেচে দিয়ে এসে বাচ্চারে পড়াই, বলবে তোমার বাপেরটা বেচিয়ে দিয়ে এসে তারপরে বাচ্চাকে পড়াও। তুমি বাবা হয়েছো না, জন্মদাতা হয়েছে না, পৃথিবীর সবচেয়ে পাপী বান্দা হয়েছো না? তাহলে এই যে বাস্তব কথাগুলো আপনাদের বলে দিচ্ছি, আপনারা দেখেন আজকে রাজনৈতিক দাঙ্গা বলেন, রাষ্ট্রের দুর্নীতি বলেন, যেখানে যা হচ্ছে সেটা তো এই চোর, বাটপার, অপরাধী, নষ্ট চরিত্র, নষ্ট ব্রেন, কুরুচি সব তো ঘরের থেকে বাবা মা জন্ম দিচ্ছে। তাহলে আজকে কোনো সরকারকে, কোনো অফিসারকে আপনি যদি শাস্তি দেন, এটা আসল শাস্তি না। একটা জাতি বদলাতে গেলে ওই জাতির প্রতিটা সন্তানকে জানতে হবে যে তার বাবার, তার মায়ের অভ্যাসগত অপচয় কতটুকুন, ধ্বংসাত্মক অপচয় কতটুকুন, তার মা কি তার পরিবারে বাস্তবে অপয়া নাকি সুপয়া। যদি অপয়া হয় তাহলে ওই মায়ের কাছে রিকোয়েস্ট করতে হবে সন্তান হয়ে যে মা তোমার এই অভ্যাস, এই রুচিগুলো যেগুলোর কারণে সংসারে অভাব নামতেছে, অপচয় হচ্ছে, আমরা বিপদে যাচ্ছি, বাবা বিপদে যাচ্ছি, তুমি এগুলো থামাও। আর তাহলে সন্তান হয়ে তোমার মতো মাকে অস্বীকার করে ফেলবো। আর এটা হবে পৃথিবীতে তোমার মা হিসাবে সব থেকে বড় কলঙ্ক। বি অ্যালার্ট। আর বাবাকে বলতে হবে, জন্মদাতা বাবাকে, যে তোমার যা আছে প্রয়োজনে আমাদের যখন সামর্থ্য হবে তখন আমরাও তোমার সাথে পড়াশোনার পাশাপাশি গায়ে গতরে যদি পরিশ্রম দিতে পারি আমরা দিব। কিন্তু বাবা তোমার হাতে ধরছি, পায়ে ধরছি, এমন কোনো হারাম ইনকাম এনে আমাদের শরীরে দিও না যে শরীরের রক্ত বিষাক্ত এবং অভিশপ্ত হয়ে যায়, এবং তোমার এই পাপের শাস্তি আমাদের উপর দিয়ে যায়। আর এটা তুমি যদি আমার মায়ের কারণে অথবা তোমার উচ্চাবিলাসের কারণে তুমি যদি এটা করো, তাহলে তোমার মতো জন্মদাতা বাবাকেও আমরা অস্বীকার করব। আর সমাজে প্রতিটা সন্তান যখন এই কথাটা বলার মতো সৎ সাহস রাখবে, সৎভাবে বলার সাহস পাবে যে আমার বাবার শর্ট টাকায় সামান্য একটু ডাল আর আলু ভর্তা খেয়ে আমি ভার্সিটিতে আসছি, আর এইটুকুন খেয়ে লেখাপড়া করে, তোরা তো মাংস বিরিয়ানি খেয়ে আসছি, ফ্রাইড রাইস খেয়ে আসছি, তার টিফিন ক্যারিয়ার বাটিতে দামি দামি খাবার নিয়ে আসছি, আর আমি এই পড়াশুনো শেষে টিউশনি করছি, বাবার কাজে সহায়তা করছি, মার কাজে সহায়তা করছি, এরপর পড়াশুনো করছি। আজকে দেখ এই ডাল আর পানি আর ভাত খাওয়া এই ছোট্ট মানুষটা, আজকে আমি বিসিএস ক্যাডার হয়েছি পরীক্ষা দিয়ে, ঘুষ দিয়ে না। আজকে আমি ফার্স্ট বয় হয়েছি, আজকে ভার্সিটি আমাকে বলছে এই ভার্সিটিতে শিক্ষক হিসাবে চাকরি করার জন্য, ভার্সিটি আমাকে প্রস্তাব দিচ্ছে। দেখ এই যে মানসিকতা, এই যে চিন্তা শক্তি, এই জিনিসটা যেদিন আমাদের সন্তানদের ব্রেনে আসবে, সেদিন আমাদের যুগ, আমাদের প্রজন্ম, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের ধর্ম ব্যবস্থা সব কিছু রাতারাতি চেঞ্জ হওয়া শুরু করবে।
মনে হবে যে সৃষ্টিকর্তা আমার এই রাষ্ট্রে অথবা আমার এই জাতির উপরে এসে নিজে এসে ভর করছে, যে সে সেকেন্ডের মধ্যে সব কিছু একদম পাতলা ফুরফুরে করে দিয়ে সব একদম সবুজ করে দিচ্ছে, এবং সব কিছু মানে রাষ্ট্রে যেখানে যাচ্ছি হাঁটতেই কেন যেন শরীরের মধ্যে এমন একটা বাতাস আসতেছে, যে বাতাসের নাম মুক্ত বাতাস, স্বাধীন রাষ্ট্রের বাতাস, সুন্দর জীবনের বাতাস। তাহলে এই যে বাজে বাজে গল্প, পচা পচা উদাহরণগুলো দিলাম, এগুলো বাস্তবসম্মত। আপনি আমি আমরা যারা গার্ডিয়ান আছি আমাদের একটু বদলানো প্রয়োজন। আর খালি ভিডিও দেখবেন আর চিন্তা করবেন উফ জোবায়েদ ভাইয়ের মতো ভাই হয় না, কত ভালো ভালো কথা বলে, আর এরপরে আমার এই নির্বাচনে দাঁড়ায় দিবেন, আর আমি আবার ওই 5 লাখ টাকা সম্পদের মালিক দেখায় এমপি নির্বাচনে দাঁড়ায় যাব। ওইসব বাটপারি করা যাবে না। কমন সেন্স আলা, রিয়েল হিউম্যান হন, কমন সেন্স আলা, বিবেক সম্পন্ন। যে মুখের কথা বেচে, মধু বেচে রাতারাতি ভাইরাল, এগুলো ঠিক না। এগুলো ঠিক না। এগুলো মানুষের মনে সাইকোলজি, ধর্ম বেচা অথবা নীতি বেচা সাইকোলজি বেচে বেচে নিজের ফয়দা লোটার ধান্দা। ট্রাস্ট মি, একদম কসম কেটে আপনাদের বলতে পারবো, এগুলো নিজের পজিশন তৈরি করার ব্যবসা। এগুলো ঠিক না। এগুলো মানুষকে ব্যবহার করে নিজের ফয়দা লোটার ব্যবসা। আপনারা এগুলোকে যারা সততা মনে করেন, এগুলো সততা না। এইটার আড়ালে ব্রেনের খেলা চলে। যে এতগুলো, ওই যে আপনার এক ব্লগার বলে যে সদু বাঙালি, অর্থাৎ চোদনা বাঙালি, বোদাই বাঙালি, বাংলা গালাগাল দিয়ে বলতেছি, বলদ বাঙালি, ওই ভদ্র চোদু ল্যাঙ্গুয়েজটার সঠিক তথ্যগুলো এটা, এবং কতটা যন্ত্রণা, মানসিক যন্ত্রণা এটা বলে যে বাঙালি তোর কমন সেন্স কবে তৈরি হবে যে এইটা বোঝার জন্য হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। দুঃখে বলে, কাউকে ছোট করার জন্য বলে না, কারণ সেও বাঙালি, তারও কলিজা কাঁপে একটা জাতির নামে একটা গালাগাল দিতে। শুধু মনের দুঃখে বলে যে তোরা আমার ভাই, তোরা আমার বোন, তোরা কেন হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং এইটা বুঝিস না রে বাপ। একটা মানুষের কথা শুনে, অ্যাটিচিউড দেখে, ঘাট দেখে, চোখ দেখে যদি বুঝতে না পারিস যে এখানে তার স্বার্থটা কি এই কথাগুলো বলার পিছনে, সে তো তোকে বোকা বানায়। মুখের কথা, ইমোশন, ধর্ম এগুলো বেচে, নীতি বেচে তোদের কাছ থেকে ফয়দা নিয়ে ভেগে চলে যাবে। আর তোদের যে ব্যবহার করছে, তোরা পালিটা কি, তোদের কি ফিউচার তৈরি হলো রে বাপ? কিচ্ছু হইল না। তোরা যে ভিখারি ছিলি সে ভিখারি থেকে যাবি। তাহলে অন্যের জন্য সময় না দিয়ে নিজের জন্য সময় দে। আর এইগুলো যখন বারবার ভিডিও করে দেশের প্রসিদ্ধ ব্যক্তিরা যখন বুঝাইতে ব্যর্থ প্রায় হয়ে যায়, তখন বিরক্তিতে, যেমন মানুষের ব্রেন আর যখন কাজ করে না তখনই সে শুধুমাত্র গালাগাল দেয়। নর্মালি কোনো সুস্থ ব্যক্তি যার ব্রেনের সহন ক্ষমতা বেশি, সে কিন্তু জীবনে কোনো দিন গালাগাল দেয় না। যে সুপার ইন্টেলেকচুয়াল এবং অনিয়ম সহ্য করতে পারতেছে না, তার ব্রেন নিতে পারছে না, তখনই তার মুখ দিয়ে গালাগালটা বেরোয়। গালাগালের সংজ্ঞাই হচ্ছে এইটা। হয়তো একসময় গালাগাল দিতে দিতে তার অভ্যাসই হয়ে যায়, তখন সে ইয়ারকি মেরেও গালাগাল দেয়। কিন্তু গালাগালের জন্মটা কিন্তু তার ব্রেনটা এতটাই ইন্টেলেকচুয়াল যে তার চারপাশের পরিবেশের স্টুপিড ওয়ার্কগুলো তার ব্রেন মেনে নিতে পারতেছে না, এই কারণে মানুষ গালাগাল দেয়। তাহলে এই মানুষগুলো, এতটা ইন্টেলেকচুয়াল মানুষগুলো আপনাদের এত কিছু বোঝানোর পরেও যখন দেখতেছে যে না আপনার ভালো আপনি নিজেই বুঝতেছেন না, নিজেই চাচ্ছেন না, তাহলে আপনার নাম হচ্ছে চদু। এবং বিরক্ত হয়ে তখন টোটাল জাতি ধরে গালাগাল দিচ্ছে এবং নিজের জাতিকে ধরে গালাগাল দিচ্ছে। হ্যাঁ বেটা বলদের বাচ্চা, হেই বেটা চদু বাঙালি, হেই অমুক তমুক, এই ল্যাঙ্গুয়েজগুলো। তো আপনারা যারা তার কষ্টটা বুঝবেন, তাকে চিন্তা করবেন যে ও গালাগাল দে, ও ব্লগার, ওর নামে পারলে কিছু সাইবার ক্রাইমে মামলা করো।
এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে সস্তা মানের আপনার সার্টিফিকেটধারী, আপনার সার্টিফিকেট আছে কিন্তু আপনার সেন্স তৈরি হয় নাই। সেই শিক্ষার পানিশমেন্ট হচ্ছে যে ওর নামে মামলা করো। কিন্তু আপনার যদি কমন সেন্স যদি থাকতো, আপনার যদি বিবেক যদি থাকতো, আপনি ভিডিওটা দেখার সাথে সাথেই বুঝে ফেলতেন যে আমাকে কি পরিবর্তন হতে হবে, আর এই ভিডিও থেকে আমার জীবনে কি কি শিখে নিজেকে সচেতন থাকতে হবে। এই যে একটা মায়ের ভুল নিয়ে যে ভিডিওটা করলাম, সারা পৃথিবীতে কেউ এতদিন সবাই তো খালি লিখছেন মা তোমাকে ভালোবাসি, মায়ের পায়ের নিচে বেহেশত। আর আমি বলে দিলাম বর্তমান বাঙালি সমাজ, কলকাতা সমাজে 80% নারী, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটিতে বলেন, ওই বিছানা কাঁপানো নারী। এই নারী যখন মা হবে তার পায়ের নিচে কোনোদিন বেহেশত হইতে পারে না। তো মায়ের পায়ের নিচে বেহেশত হইতে গেলে ওটাকে ওরকম মা হইতে হয়। আর আপনি যদি যোগ্য মা না হয়ে আপনার কাপড় চোপড়, অন্তর্বাস গোসল করে বাথরুমের মধ্যে রেখে আসেন, আপনার জন্মদাতা সন্তানই আপনার ওই বিরার গ্রান শুকে শুকে হাতে নিয়ে হাত মারা শুরু করবে। এবং এটা প্রমাণ আছে ভিডিওতে, সারা বিশ্বের মানুষকে বলে দিচ্ছি। এত নিকৃষ্ট ঘটনার বাস্তব উদাহরণ এই জুবায়েদ ভাইয়ের চোখে দেখা আছে, যে একটা স্টুপিড মা তার সন্তানকে কিভাবে ধ্বংস করতেছে। কয়জন মা এগুলো লক্ষ্য করেন? খালি নীতির ডায়লগ ছাড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়ো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো বাবা, আল্লাহ ভালো দিন দিবে। এই ধর্মের ব্যবসা করা শিখছেন। আপনার নিজেরই তো কোনো চাল চলনের থেকে শুরু করে, উঠা বসার থেকে শুরু করে, আপনার বয়স্ক ছেলের সামনে আপনার আদব কায়দা থেকে শুরু করে কিচ্ছু নেই। খালি একটু মাথায় ঘোমটা দিয়ে একটু নামাজ পড়া শিখছেন, আর সন্তানরে বলেন বাবা নামাজ পড়ো, আল্লাহ বরকত দিবে। তা আপনি যে নামাজটা পড়েই এমনি আপনার যে পোশাক আশাক, চালচলন, যে চরিত্র, আল্লাহ নিজেই তো আপনার ঘাড়ের উপরে নাই। তাহলে আপনাকে ধার্মিক অথবা নীতিবান অথবা চরিত্রবান হতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত, ইভেন ঘুমাতে যাওয়ারও আদর্শ আছে, সে আদর্শটাকে মেনে তারপর আপনাকে হতে হবে। আর তা নাহলে ওই সন্তানের সামনেই আপনি একটা হাস্যকর ফালতু একটা জন্মদাতা মায়ে পরিণত হবেন, যে সন্তান তার মা অথবা বাবাকে মানে না। মানে না। এর থেকে কষ্ট, এর থেকে লজ্জা, এর থেকে আফসোস আর কি আছে? তো বাইরের রাজনীতি আপনাকে কি ধ্বংস করবে? সৃষ্টিকর্তা আপনাকে কি ধ্বংস করবে? ধর্মের মধ্যে বলা যে শয়তান নামক যে বস্তু অথবা ব্যক্তি আছে, সে আপনাকে কি ধ্বংস করবে? দুষ্টু জিন আপনাকে কি ধ্বংস করবে? আপনার ধ্বংসের কারণ আপনার ঘরের মধ্যে আপনি নিজে, এবং আপনার সন্তানের ধ্বংস এবং সন্তানের ভালোর কারণে যে আপনারা যে ভবিষ্যৎ একটা সম্মানের জীবন হতো, সেইটাও ধ্বংসের কারণ আপনি নিজে। ওই হুজুরের তাবিজে তো আপনার কিছু হবে না, এই পাথর আংটিতে আপনার জীবনে কিছু হবে না। আপনার প্রবলেম আপনার ঘরের মধ্যে। দেশের সরকার বদলাইলে আপনার জীবনে উন্নতি আসবে না। যে সরকারগুলোরে ধ্বংস করেন, আজকে এই দলের ধ্বংস করবেন, কালকে ওটারে করবেন, কালকে মুখরে বসবেন, আপনার কোনো উন্নতি হবে না। কারণ ধ্বংস তো আপনার ঘরের মধ্যে আপনি নিজে টেনে নিয়ে আসছেন। আর আপনার এই ধ্বংস আপনার তৈরি করা অজন্মা, আপনার ধ্বংস করা বিয়াদব দিয়ে সরকার অথবা দল বিপদে পড়ে। যে প্রতিটা ঘরের থেকে কতগুলো জানোয়ার এসে সরকারের ঘাড়ে পড়ছে। কারণ চোর হয়েছে সে ঘরের থেকে, তার বাবা মাকে দেখে দেখে। বিয়াদব হয়েছে বাবা মার থেকে। সবকিছু ঘরের থেকে জন্ম। স্কুল কলেজও তাকে মানুষ বানাইতে পারবে না। এই জন্য আমি বলবো, খালি ব্যবসা করে টি শার্ট বানায়, আর অমুক বানায়, তমুক বানায়, টাকা কামাই করে মানুষ তো হইতে পারবেন না, জীবনে শান্তি তো পাবেন না। সবার আগে একটু শান্তির জীবন
খুঁজে বের করেন। এই যে আমি আপনাদের এত কথা বলছি, আমার ঘরেও যে সব এরকম ইন্টেলেকচুয়াল, অথবা সব যে আমার ভিডিওর ফার্স্ট টু লাস্ট আমার বউ দেখে একদম সব কিছু রাতারাতি সব চেঞ্জ করে ফেলছে, নো, সো মেনি স্টুপিডস এভরিওয়্যার। আমার ঘরে আছে, আপনার ঘরে আছে, আর একজনের ঘরে আছে, যারা এতভাবে লজ্জা দিয়ে বাস্তবে চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়ার পরও যারা বদলাবে না। আর এগুলোকে বলা হচ্ছে অপয়া নারী, পুরুষ এবং প্রজন্মকে ধ্বংস করা নারী, অভিশপ্ত নারী। তাহলে আপনারা যারা জীবনে বিয়ে শাদিও করেন নাই, ইয়াং জেনারেশন ভাই ব্রাদার, তোমাদের বলে দিই, মায়া একটু মনে করে যে একটু হুমকি দিচ্ছে আর মনে করেন ব্রেন হিট হয়ে গেছে আর এই মায়াকে আমার জীবনে পাইতে হবে, এগুলো করবা না। আগে দেখবা কোনটা নারী, কোনটার পেছনে বাচ্চা বীর্য ফেলে বাচ্চা জন্ম দিলে ওই বাচ্চা সঠিক একটা মা পাবে, ওই বাচ্চা সঠিক গাইডলাইনে বড় হবে, কোন নারীর চালচলনের মধ্যে এই জিনিসগুলো আছে, সেই মেয়েকে বিয়ে করবা। তাতে সে যদি রাস্তার একটা রিক্সাওয়ালার মেয়ে হয়, স্যালুট দিয়ে তাকে বিয়ে করবা, জীবন অসাধারণ হয়ে যাবে। 10টা বছর সংসার করে এসে আমাকে এসে বলবা, জোবায়েদ ভাই আপনি আমার গুরু, আপনি আমার বাপে যা শেখায়নি আপনি আমাকে সেটা দিয়ে দিলেন, আজকে আমার জীবনে সংসারে সুখ আর সুখ, আর উন্নতি আর উন্নতি। আর ঘরের থেকে যখন সুখ আর উন্নতি আর স্বচ্ছতা সুন্দর বিষয়গুলো জন্ম নেয়, তখন সেটা রাষ্ট্র পর্যন্ত ছড়ায় যায়। আমি দোয়া করি আমার যারা ভক্ত ভাই ব্রাদার আছো, অনেক দুষ্টু কথা পচা কথাও খুব স্ট্রেটভাবে বলে দিই, যেটা সামাজিকভাবে বলা যায় না, সারা বিশ্বের সামনে এভাবে ইউটিউব করে বলা যায় না। তাতে হয়তো আমার গায়ে ফাইনালি একটা দোষ লাগে যে লোকটা এত খারাপ খারাপ কথা বলে, লোকটা বোধহয় খারাপ, ঠিক আছে। কিন্তু আমি যে কত রুট লেভেলে, কত বাস্তবসম্মত জীবনে ঢুকে একদম মানুষের রান্নাঘর, বাথরুমে, বিছানার নিচে ঢুকে পর্যন্ত তোমাদের জীবন তৈরি করে দিচ্ছি, এটা যেদিন আমি থাকবো না সেদিন তোমরা বুঝতে পারবা। তাহলে সবার আগে নিজের জীবনটাকে কমন সেন্স আলা করতে হবে, বিবেকবান করতে হবে। আর আমরা শুরুতে ফান্ড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলাম, আর লাস্টে বলে দিই সেল। সবাই সব কিছু বিক্রি করতে পারে না। কার সেলের দক্ষতা আছে, যেমন আমাকে তুমি যদি নাচতে বলো, আমি নাচতে পারি না। জীবনে সব রকমের অ্যাওয়ার্ড পাইছি, বিএনসিসি, স্কাউট, ছবি আঁকা, কবিতা আবৃত্তি, হাতের লেখা, এখন অবশ্য হাতের লেখে কম্পিউটারে কাজ করতে করতে হাত নষ্ট হয়ে গেছে। শিশু একাডেমি বলো, শিল্পকলা একাডেমি বলো, বাগেরহাটে যে জিজ্ঞাসা করবা 85 সাল থেকে একদম 98 পর্যন্ত বাগেরহাট শহরে সুমন নামটা কি নাম ছিল, কোথাও চ্যাম্পিয়ন আর ফার্স্ট না হয়ে এই সুমন রে তার মা ঘরে আনে নাই, আমি সেই সুমন। বাগেরহাটে শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি থেকে শুরু করে যত জায়গায় যাবা, খালি এই সুমন নামটা উচ্চারণ করবা, সেই যুগের মানুষের কাছে, সেই ইতিহাসের কাছে। তো এত কিছু করার পরও আমাকে যদি একটা মাল বিক্রি করতে বলে, আমি দামাদামি পারি না, পারলে গিফট দিয়ে দিই মানুষে ফ্রি, যে ভাই আপনি একটু অভাবে আছেন, ভাই আমার এই কাপড়টাও নিয়ে যান, সমস্যা নেই, আমি খালি গায়ে বাসায় চলে যাবো না। অর্থাৎ আমার সেল পাওয়ার নাই। তো যার সেল পাওয়ার নেই তাকে দিয়ে তুমি কোনোদিন মাল বিক্রি করতে পারবা? তাতে ভ্যানের মাল বলো আর ডায়মন্ড বলো, পারবা না। তা তোমারও যদি সেল পাওয়ার না থাকে, সেলের পলিসি না থাকে, সেলের টেকনিক না থাকে, তুমি সেলের দায়িত্ব নিতে যেওই না। মার্কেটে ফ্রিল্যান্সার আছে, সেলসের ফ্রিল্যান্সার আছে, কত প্রতিষ্ঠান আছে, সে তোমার প্রোডাক্ট বিক্রি করে দিতে চায়, বিনিময়ে তাকে কিছু পেমেন্ট দিতে হবে, তাদের দিয়ে কাজ করাও। কেন তুমি নিজে সব কিছু করতে চাও? তুমি নিজেই গোল কি হবা, নিজেই ডিফেন্স হবা, নিজেই তোমার সাইডে বল নিয়ে দৌড়াবা, আবার নিজেই যে গোল দিবা, এটা কি হয়? তাহলে একটা ফুটবল খেলা কি এতগুলো মানুষ থাকতো? একটা ক্রিকেট খেলা এত মানুষ থাকতো? তো জীবন আর ব্যবসা তো খেলা। কোন খেলায় কোন মানুষটাকে দরকার, সেই খেলার জন্য সেই মানুষটাকে সেখানে বসায় দাও, এরপরে তুমি ব্যবসার মালিক হও। এরপর দেখো ব্যবসা কত সুন্দরভাবে চলতে থাকে। এবং তোমাদের এই সুন্দর বুদ্ধি যেদিন হবে, সেদিনই তোমার নাম ওই কাগজ কলমে একটা ট্রেড লাইসেন্স বানালে প্রোপাইটার, মালিক, সিইও, এমডি, এগুলো থেকে তোমার তখন ভালোই লাগবে না। যখন আমার ব্যবসা বাণিজ্য ছিল না এবং আমি চিন্তা করতাম কবে একটু ব্যবসার এমডি হব, হ্যাঁ, যে সেদিন আমার একটা ভিজিটিং কার্ড হবে,
সে ভিজিটিং কার্ডে লেখা থাকবে খান জোবায়েদ হোসেন ম্যানেজিং ডিরেক্টর। আর আজকে আমার ভিজিটিং কার্ড মনে করো যে কোথায় ভিজিটিং কার্ড কোথায় কি, একজন মানুষ আসলে ভিজিটিং কার্ড খুঁজে পাই না, কারণ ভিজিটিং কার্ড লাগে না। মানুষের মনে ভালোবাসা, আমি এখন একটা ব্র্যান্ড, এটা আমি গর্ব করে বলছি না, তোমাদের আচরণে আমি বলতেছি। তোমরা যেভাবে এসে আমাকে জড়ায় ধরো, আমি শুধু আমার চোখ দিয়ে পানিটা সামনে পরে দেখাইতে পারি না, হয়তো বা পরবর্তীতে কোনো এক সময় তোমার কথা, তুমি যখন চলে যাও তখন হয়তো বা কোনো এক সময় তোমার কথা চিন্তা করে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, যে মানুষ আমাকে এত ভালোবাসে। এখন আর ভিজিটিং কার্ডের মধ্যে ম্যানেজিং ডিরেক্টর, সিইও কোনো কিছু আমি দেখিও না, বুঝিও না। লাস্ট বোধহয় কটা ভিজিটিং কার্ড আমার কে যেন বানায় নিয়ে এসে, তার মধ্যে আমার মোবাইল নাম্বার ভুল, নামের বানান ভুল, সব ভুল। আমি বলছি সমস্যা নেই, এটাই দিয়ে দাও, সমস্যা কি। আর একটা সময় ছিল যখন আমি 1 মাস ধরে প্রতিদিন খালি ভিজিটিং কার্ডের ডিজাইন চেঞ্জ করি, এভাবে না করে এভাবে করলে স্মার্ট হবে, হ্যান হবে, ত্যান হবে। বিষয়টা বুঝতে পারছো? প্রচণ্ড গুরুত্বপূর্ণ কথা তোমাদের একটা বলে দিলাম। অনেকে যারা ব্যবসা করতে পারবে না অথবা ব্যবসায়ী জীবনে কোনোদিন হবে না, আমরা তো মানুষের ঘাড় কথা দেখতে, আমার কাছে এসে সামনে পরে দাঁড়ালেই পা থেকে মাথা পর্যন্ত তাকালে আমার বোঝা হয়ে যায় যে ব্যবসায়ী কি হতে পারবে নাকি পারবে না। আল্লাহর ইচ্ছা এইটুকুন যোগ্যতা, এত লক্ষ মানুষের সাথে মিটিং করে 4টা বছরে 5টা বছরে আমার এইটুকুন অন্তত হয়েছে। আর আমার চোখটা আমার মায়ের থেকে পাওয়া একটা সেন্স, তৃতীয় চোখ অথবা ষষ্ঠ সেন্স অথবা তৃতীয় চোখ, এই জিনিসটা আমার মায়ের মধ্যে ছিল, সেটা সামহাও আমার মধ্যে কিছুটা আছে, যার কারণে কোথায় কত নেগেটিভ আছে একবার চোখ দিয়ে তাকালে আমার চোখে ধরা পড়ে যায়। এটাকে আমি নিজের কাছে, যেহেতু মায়ের কাছ থেকে পেয়েছি, এই কারণে একটু মাঝে মধ্যে নিজের কাছে নিজে গর্ব করেও বলি যে আমার একটা সেন্স আছে যে কোথায় কত প্রবলেম আমার চোখটা বুলানোর সাথে সাথে আমার চোখে ধরা পড়ে। তো ঘটনাটা হলো যে এই যে তোমরা অনেকেই আছে যে আমার কাছে আসে, আমি দেখলেই বুঝতে পারি যে কোনোদিন ব্যবসায়ী হতে পারবে না, খুঁতখুঁতে একটা হাফ লেডিস টাইপের হয়ে ঘুরে ঘুরে বেড়াবে 2-4 দিন, এই আর কি। এই মানুষগুলো দেখা যায় আমার ভিজিটিং কার্ড হাতে পেয়ে বলে, জুবায়েদ ভাই ভিজিটিং কার্ডটা আপনার পার্সোনালিটি অথবা কোম্পানি অনুযায়ী হয় নাই ভাইয়া, এটা আরও প্রফেশনাল হওয়া উচিত ছিল, এটা আরও স্মার্ট হওয়ার কথা ছিল। আরে ভাই ভিজিটিং কার্ড ওই ঝাড়ু দিয়ে যখন ঘর পরিষ্কার করে, অফিস পরিষ্কার করে, ওর মধ্যে আমার কার্ডের পরে আমার নামের পরে ঝাঁটা দিয়ে কি এসে পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এটা আমার ব্রেনের মধ্যে হিট করে না। কারণ সারা বিশ্বে আমার যত ভক্ত আছে, কোটি কোটি ভক্ত, সবার কাছে খান জোবায়েদ হোসেন, মোবাইল নাম্বার 01825581451, 016123445 কি 4302, এই দুটা নাম্বার আমার নিজের মুখস্থ থাকুক আর না থাকুক, সারা বিশ্বের মানুষের কাছে এই নাম্বার মুখস্থ, যে বাংলাদেশে একটা গার্মেন্টসের বদের আড্ডি আছে যার নাম জোবায়েদ ভাই, মুখস্থ। আমার ভিজিটিং কার্ড কি কারণে লাগবে? আমার নাম গুগলে সার্চ দিলে অথবা খানস গ্লোবাল লিখে অথবা গার্মেন্টস বাংলাদেশ অথবা ক্লদিং বিজনেস বাংলাদেশ যা লিখে সার্চ দেখ, কোনো বুস্ট টুস্ট করা লাগে না জোবায়েদ ভাইয়ের। জীবনে কোনোদিন বুস্ট করছে কিনা সন্দেহ আছে। অটো কি হয়েছে খান জোবায়েদ হোসেন অথবা খানস গ্লোবাল, ওখানে গেলেই ডেসক্রিপশান বক্সের মধ্যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আমি ভিজিটিং কার্ড দিয়ে কী করতাম ভাই? আর একটা সময় ভিজিটিং কার্ডের ডিজাইন কী হবে, লাল হবে না নীল হবে, নাম কত বড় করে লেখা হবে, মোবাইল নাম্বার কোনটা দেবো, ইমেল অ্যাড্রেস কয়টা দেবো, কত তাল যে তার মধ্যে ছিল। আর এখন আমার কাছে এই কার্ড চাই, আমি বলি যে ভাই কার্ড তুই অফিসে কোথায় পড়ে আছে, তাহলে এই যে কোম্পানির একটা কমন একটা কার্ড আছে, কোম্পানির একটা কমন কার্ড আছে, এই লাস্টেরটা আমার নাম্বার বলে কার্ডটা দিয়ে দিই। তাহলে আমরা কিন্তু দেখে বুঝতে পারি যে আপনার অ্যাটিটিউডে, আপনার মানসিকতার, আপনার চিন্তাগুলো, কারণ যেহেতু ওই জীবনটা আমি পার করে আসছি, আপনি যতটুকুন খুঁতখুঁতে তার থেকে 10 গুণ খুঁতখুঁতে জোবায়েদ ভাই, যার কারণে আপনি এসে কতটুকুন খুঁতখুতানি করবেন তার 10 গুণ জোবায়েদ ভাইয়ের জানা আছে। টেনশন করেন না।
কারণ ওই মায়ের আঁচল ধরে, আমার বোনটা আবার আমার বাবার মতো কিছুটা নাক টাক চেহারা, সে মায়ের রান্নাঘরে কাজ কাম কোনো কিছুতে হেল্প টেল্প করতো না, সারাদিন মনে করেন এই ভিআইপির মধ্যে ঘরে চলাফেরা করতো। আর বাবা বলে দিছে যে আমার বড় মেয়ে মনে ঘরের মধ্যে মাতব্বর, বিশাল জ্ঞানী। আবার বড় মেয়ে কি হয়েছে, যখন দরজা খুলতে চায়, আব্বু আসছে, হাতে একটা বই আর এক হাতে দরজা খুলছে, বাবা দরজাটা খুলে পড়ে, উফ আমার মামুনি কত লক্ষ্মী বলে কপালে একটা চুমু দিছে। এরপরে ঢুকিয়ে এসে দেয় আমার বান্দরটা করে কি সুমন, দেখা যায় তার আছে হাতের মধ্যে, ব্যাটারি আছে পাশার মধ্যে, ব্লেড একটা আছে, প্যান্টের এক জায়গা ছিঁড়া কি আছে, এরপরে মাথার মধ্যে কয়টা তার ছিঁড়ানো, এরপর পেস্টের ওই আগে তো স্টিল দিয়ে পেস্টের প্যাকেট বানাইতো, ওই পেস্ট কেটে ফেলাইছে, এরপর টিভি নষ্ট করে ফেলাইছে, এরপর ক্যাসেটের তারটা ছিঁড়ে মিড়ে কিয়েছে হুলস্থুল অবস্থা। আর লেখাপড়া বই যে কই একমাত্র আল্লাহ মাবুদ জানে। তাহলে এই আমার বান্দরটা কই, শতানটা কই। আইসে এরপরে জড়ায় ধরে, যেহেতু অনেকদিন পরে বাসায় আসছে, 7 দিন পরে আইসে বলতো ইউ আর মাই ফেভারিট মিস্টেক বলে কপালে একটা চুমু দিত। বুঝতাম যে ওটার মধ্যে স্যাঁচা দিচ্ছে আমারে, বাট হাসতে হাসতে বলতো ইউ আর মাই ফেভারিট মিস্টেক, তুই খালি এই টিভি ক্যাসেট রেডিও তার গুনো ব্যাটারি এইসবের শয়তানি বদমাইশি করে আমার জিনিসপত্র ধ্বংস করিস। তো দেখেন, কথাগুলো বলছি, জীবনের গল্প বলছি আপনাদের জীবন তৈরি করে দেওয়ার জন্য। তা আমার বোন যেহেতু এরকম বই হাতে নিয়ে দরজা খুলতো, লক্ষ্মী মামনি, আর আব্বু যে বলছে লক্ষ্মী মামনি, তখন আমার মায়ের তো কোনো সুযোগই নাই যে আমার বড় বোনের সাথে চিল্লাপাল্লা করে কথা বলবে। ভাবটা এমন যে আমার বোনের কথায় আমার বাপে কাঁপতেছে। তাহলে আমি ছিলাম মা ঘেঁষা, মায়ের রান্নাঘরে ওই পিঠা বানানোর সময় আমি হেল্প করতাম, কতটুকুন লবণ দিচ্ছে কতটুকুন চিনি দিচ্ছে এটা দেখতাম, পেঁয়াজ কেটে দিতাম, মরিচ কেটে দিতাম, মায়ের শাড়ি জামদানি শাড়ি বানাইতে হবে, সেলাই করতে হবে, চেইন স্টিচ, কাঁথা স্টিচ, যশোর স্টিচ সেটা দিয়ে দিয়ে শাড়ি সেলাই করে দিতাম, মায়ের ফুলের টপ কীভাবে সাজাচ্ছে রং করে দিতে হবে, পানি কিভাবে দিতে হবে। তো ওইগুলো করতে করতে মায়ের ওই সিক্স সেন্সটা আমার মধ্যে আসছে, যার কারণে মাঝে মধ্যে একটু ছোট গর্ব বলেন, দাম্ভিকতা বলেন, এগুলো করে বলি যে আমার সিক্স সেন্স আছে। ওই যে মায়ের কাছ থেকে পেয়েছে এটা গর্ব করে বলি, কিন্তু এটা আপনার মানে হিংসামূলকভাবে নেগেটিভভাবে বলি না, শুধু মাকে, মরে যাওয়া মাকে ফিল করার জন্য বলি, বুঝছেন? তো আপনার সিক্স সেন্সটা আপনি বাড়ান। আপনার কমন সেন্স আর সিক্স সেন্স যখন বাড়বে, তখন আপনাকে দিয়ে অসাধারণ রকমের একটা কঠিন কাজকেও সাকসেসফুল করা সম্ভব হবে। আর এইটুকুনি আপনাদের জন্য আমার দোয়া এবং গাইডলাইন এবং অনুরোধ, এবং যদি বলেন ভালোবাসার সম্পর্কের ওয়ার্ডার, তাহলে আমার ওয়ার্ডার আপনাদের উপরে। আর যারা বেশি লক্ষ্মী আপন ভাই আছেন, আমার কথা শুনতে চান, একদম কেতুকুতু দিয়ে হলে আপনাদের শেখাই দিব যে লক্ষ্মী ভাই আমার, বোন আমার, তোমার সার্টিফিকেট তোমার লাইফ তৈরি করবে না, তোমার কমন সেন্স, তোমার সিক্স সেন্স আর তোমার টেকনিক, গাধার মতো পরিশ্রম করে তুমি কোনোদিন বড় হইতে পারবে না, তোমাকে টেকনিক খাটায় সাকসেসফুল হইতে হবে। এই 3টা জিনিস খালি মনে রাখো। আর এই 3টা জিনিসকে ইন্টেলেকচুয়ালিটি, প্রবলেম খুঁজে বের করার মতো শার্প চোখ, ব্রেন, কোথায় কি প্রবলেম, এইটা ভদ্র বোদাই, স্টুপিড বলদ, এই ছেলে যতদিন অথবা এই মেয়ে যত সার্টিফিকেটই পাক না কেন, একে দিয়ে পৃথিবীর কোনো উন্নতি হবে না, নিজের জীবনেরও হবে না, পৃথিবীতেও হবে না। তোমাকে সবার আগে হতে হবে সুপার ইন্টেলেকচুয়াল, যার চোখে ভালো মন্দ সব ধরা পড়ে। নাম্বার 2, প্রচণ্ড ট্যালেন্টেড, অ্যাক্টিভ, বুদ্ধি খাটানো এবং সেটা নিয়ে ঝাঁপায় পড়া। আর 3 নম্বর ইথিক্স। ইথিক্সটা হচ্ছে তুমি যে ধর্মেরই হোক না কেন, জন্মগতভাবে আমরা যে ধর্মে জন্মগ্রহণ করি সেই ধর্মের আদর্শ মানি এবং সেটাকেই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করি। কখনো কোনো ধর্মকে খারাপ মনে করবা না। তোমার ধর্ম তোমার কোনো কাজের কারণে সৃষ্টির কোনো কিছুর অবহেলা, অযত্ন, বাটপারি, ধ্বংস এটা যেন না হয়, হক নষ্ট না হয়, অপব্যবহার, ধ্বংস যেন না হয়। এই জিনিসটা খালি তোমার ব্রেনের মধ্যে রাখা এবং সেটাকে মেনে চলা। তোমার জীবন, এই যে দেখো বাংলাদেশে কত হাজার গার্মেন্টস ধ্বংস হয়ে গেছে, কত মানুষ দেউলিয়া হয়ে গেছে,
আমিও যে ভালো আছি তা না, আমি যে দিনে একবেলা ভাত পাচ্ছি কি পাচ্ছি না ওটা লজ্জায় তোমাদের বলতে পারতেছি না, কিন্তু আজকে পর্যন্ত চেয়ারটাতে বসে আছি, এবং কালকে থাকতে পারবো কিনা সেটাও জানি না, কিন্তু আজকে পর্যন্ত চেয়ারটাতে বসে আছি এতগুলো ঝড় ঝাপটার মধ্যেও। তা আল্লাহ তোমাদেরও ইনশাল্লাহ তোমার জায়গা থেকে তোমাকে সাকসেসফুল করেই ছাড়বে, এটা তোমাদের প্রতি আমার দোয়া ভালোবাসা। আমি যদি মারাও যাই, আমি যদি হঠাৎ, কে কখন মারা যায়, অসুস্থতার কারণে হোক আর রোড অ্যাক্সিডেন্ট করে হোক আর যেভাবে হোক, আল্লাহ কখন কাকে নিয়ে যাবে বলা যায় না। আমার এই কথাগুলো তোমরা যারা আমার ভক্ত, এইটুকুন খালি তোমরা ব্রেনের মধ্যে রেখো, তাহলে মনে করবা যে আমার ভাই বিপদে পড়লে আমার ভাই কবরসিও, ভাইয়ের মরা হাড় পর্যন্ত তোমাদের জন্য দোয়া করতেছে, কারণ এই ভাইয়ের কথাগুলো তোমরা মেনে চলতেছো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আর যারা এই অনলাইন নিয়ে প্রবলেম ছিল, দেশের অবস্থা খারাপ ছিল, তো এখন কিন্তু একটা সিজনও আসতেছে, আবার সব কিছু মুক্ত হয়ে গেছে, তো এখন কিন্তু দ্রুত মাল বানায় যত পারো তোমাকে ব্যবসা করতে হবে। সো তোমরা দ্রুত ব্যবসা নামো, ইনশাল্লাহ ভালো করতে পারবা। আর সেটার জন্য যে আমার এখানে আসতে হবে তা না, যেখান থেকে প্রোডাক্ট বানায় পারো মনের মতো করে ভালো ভালো প্রোডাক্ট বানায় সুনাম অর্জন করো, এবং দুটো টাকা ইনকাম করো, এবং সচ্ছলতার মুখ দেখো। তোমাদের সবার জন্য দোয়া এবং সম্মান, স্যালুট তোমাদের জন্য। আসসালামু আলাইকুম।